পুজোতে হবে আড্ডা, জমবে খাবার। জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। মানুষের জন্য জীবন, জীবনের জন্য মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু ভূপেন হাজারিকার এই জীবনমুখী গানের পঙ্গক্তি আজও মানুষের মনে দোলা দেয়। আমরা তো সবাই মানুষ। আগরতলা চিলড্রেন্স পার্ক এলাকায় পথচারী এবং অনাথ শিশুদের মধ্যে নেতাজি সুভাষ এবং নেতাজি সুভাষ সামাজিক সংস্থা এবং তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থার পক্ষ থেকে বস্ত্র বিতরণের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব এবং আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক শ্রী সুশান্ত দেব। নেতাজি সুভাষ সংস্থার সভাপতি মান্না কুরি জানান, আগামী 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। 1943 সালে 21শে অক্টোবর সরকার প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পূর্বে অখণ্ড ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার ছিল আজাদ হিন্দ সরকার। এই সরকারের নিজস্ব ব্যাংক থেকে শুরু, নিজস্ব টাকা এবং নিজস্ব সেনাবাহিনী, এমনকি নিজস্ব মন্ত্রিসভা পর্যন্ত ছিল। এই সরকারের প্রধান সেনাপতি অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মোট 11টি শক্তিশালী দেশ এই সরকারকে মান্যতা দিয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিধায়ক সুশান্ত দেবকে ধন্যবাদ জানান সামাজিক সংস্থার সদস্যরা। আজকে মহাপঞ্চমীর এই পূর্ণ লগ্নে নেতাজি সুভাষ যে ফেসবুক পেজ আছে, এই পেজের কর্মকর্তাদের, ছোট ভাই বোনদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের সকলের উদ্যোগে যেই একটা সুন্দর উদ্যোগ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজকে এই পুজোর প্রাক লগ্নে যে নতুন বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান, সত্যি একটা মহতী উদ্যোগ, সুন্দর উদ্যোগ। আমি আপনাদের সকলকে, আমার ছোট ভাই বোনদেরকে কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমাদের কিন্তু পরম তৃপ্তি হয়। আমিও চেষ্টা করি এজ এ বিধায়ক এরকম সামাজিক কাজ করার জন্য। আমি কথা দিচ্ছি, আজকে এখানে অনেক সোশ্যাল মিডিয়ার কার্যকর্তারা আছেন, অনেক ব্লগাররা আছেন, আমি কথা দিচ্ছি এরকম বিভিন্ন সামাজিক কাজে আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদের পাশে সর্বতভাবে থাকবো, আমি আপনাদেরকে সাহায্য করব এবং সাধারণ মানুষের পাশে আমরা সবাই মিলে দাঁড়াবো। আমাদের মুখ্যমন্ত্রীর যেই স্বপ্ন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, আমরা সবাই মিলে নেশামুক্ত ত্রিপুরা গর্ব এবং পুজোর প্রত্যেকটা দিন সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, সেই প্রত্যাশা রেখে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ, ভালোবাসা কামনা করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার। জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুঁড়ো মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুঁড়ো মশলা। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রত্যেকেই জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব, এবং এই উৎসবের মুহূর্তের জন্য গোটা দেশবাসী প্রহর গুড়ে, এবং আজকে সেই প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী পুজো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাথে আমরা পেয়ে গেছি রাজ্যের শাসক দলীয় যিনি সভাপতি রয়েছেন, যিনি সমস্তটা দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে রয়েছেন রাজীব ভট্টাচার্য স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8। স্যার, আমাদের ত্রিপুরা নিউজ 8 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শারদোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা শারদীয়া দুর্গা উৎসবে, এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে, কারণ এটা আমাদের কাছে একটা প্রধান উৎসব, বড় উৎসব এই দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ এই দুর্গা উৎসবের ব্রতী হন। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই পুজোর দিনগুলি ভালো কাটুক, সুস্থ কাটুক, সবাই সুস্থ যাতে থাকে মায়ের কাছে সেটা প্রার্থনা করছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু যুব সম্প্রদায়কে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিষয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বার্তা? আপনি ঠিক বলেছেন যে আমাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় যারা যুবকরা রয়েছেন সমাজে, যারা আগামী দিন এই ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, সেই যুব সমাজ আজকে নেশার দিকে আকৃষ্ট হচ্ছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশামুক্ত সমাজ, নেশামুক্ত ত্রিপুরা গঠন করা। তো সরকারিভাবে তার ব্যবস্থা চলছে, আরক্ষা প্রশাসন সমস্ত ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি যারা সমাজে আমরা যারা বসবাস করি, বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন, সকলের কাছে আমার একটাই আবেদন থাকবে, আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে। তার জন্য এই যারা ড্রাগসের সঙ্গে, যারা নেশার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, সেই সংকল্প নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে। তবেই আমরা এই যুব সমাজকে রক্ষা করতে পারবো। স্যার, আপনি এবং আপনার পরিবারকে আবারও শুভেচ্ছা জানাই আমরা। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম, আমাদের সাথে ছিলেন শাসক দলীয় যিনি গুরু দায়িত্ব পালন করছেন অর্থাৎ দলীয় সভাপতি। এখনকার মতো আমাদের এই বিশেষ শুভেচ্ছা বার্তার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানের সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই
হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। নমস্কার, সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা, ধন্যবাদ। দুর্গা পূজা উপলক্ষে সবাইকে এই দুর্গা পুজোতে সবাই এই ত্রিপুরাবাসী সুস্থ শান্তি মা নিয়ে আসুক, সবার ঘরে ঘরে শান্তি বার্তা নিয়ে আসুক, এটাই মার কাছে আমি প্রার্থনা করব। এবং সকল যেন আমরা জাতি জনজাতি সবাই মিলে একসঙ্গে সবাই এই কয়েকটা দিন আমরা পূজাতে আনন্দ উপভোগ করতে পারবো। আর সকলে মিলে আমরা এই পূজাতে আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের যুব সমাজকে আমি একটা মেসেজ দিতে চাই যে ওই ড্রাগসটা যেন আমরা এই ড্রাগস মুক্ত ত্রিপুরা আমরা করতে পারি। সবাই আমরা মশলার দায়িত্বে হাম্বাই গুরু, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গুরু, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা, রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই। হাম্বাই গুরু মশলা। মশলার দায়িত্বে হাম্বাই গুরু, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ
फिर से मैं माँ दुर्गा को प्रणाम करता हूँ, उनसे आशीर्वाद मांगता हूँ, शक्ति मांगता हूँ, ताकि हम सुरों की शक्तियों को ताकत दें और असुरी शक्तियां समाप्त हो। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद।
श्री सुकांत मजुमदार जी, हमारे नेता प्रतिपक्ष भाई शुभेंदु अधिकारी जी, मंगल पांडे जी, ज्योतिर्मय महतो जी जो सांसद हैं लोकसभा में, बहन आशा लकड़ा जी, अग्निमित्र पाल जी, राहुल सिन्हा जी, भारती घोष बहन, अमिताभ चक्रवर्ती जी और आज के कार्यक्रम के संचालन करने वाले और चालना देने वाले ऐसे हमारे संजय सिंह जी और यहाँ इतनी बड़ी संख्या में एकत्र आए देवी और सज्जनों और हमारे माँ दुर्गा के भक्तजनों, ये मेरा सौभाग्य है कि मुझे आज पश्चिम बंगाल की पुण्य भूमि पर, क्रांतिकारी भूमि पर, सांस्कृतिक दृष्टि और दिशा देने वाली भूमि पर आज मां दुर्गा का आशीर्वाद लेने का शुभ महासप्तमी में मौका मिला। मैं अपने आप को धन्यवादी मानता हूं कि मां दुर्गा की असीम कृपा हुई है कि ऐसी पवित्र भूमि पर मुझे आने का सौभाग्य मिला। शुभ महासप्तमी पर जब हम मां दुर्गा को याद करते हैं तो हम जानते हैं कि पश्चिम बंगाल मां दुर्गा की अर्चना के लिए, मां दुर्गा से प्रार्थना के लिए, मां दुर्गा के पूजन के लिए नहीं सिर्फ देश में बल्कि दुनिया में ही अपना
समान रखता है, ऐसी पुण्य भूमि पर आने का मुझे सौभाग्य मिला। इसके लिए मैं विशेष रूप से हम ये भी जानते हैं कि यूएनओ ने, यूनेस्को ने इंटेंजिबल कल्चरल हेरिटेज के लिए जो मां दुर्गा की पूजा को उसको रिकॉग्नाइज किया है, उसको माना है। यह बताता है कि करोड़ों लोग जो मां दुर्गा की अर्चना सारे देश में करते हैं, उसमें पश्चिम बंगाल किस तरीके से अग्रसर होकर के कर रहा है। नवरात्रों के इस शुभ अवसर पर मैं जब यहाँ आया हूँ तो मैं ईश्वर से कामना करता हूँ, प्रार्थना करता हूँ, मां दुर्गा से प्रार्थना करता हूँ। हमें मालूम है कि मां दुर्गा शक्ति स्वरूप और शक्ति समाज में असुर शक्ति को समाप्त करने के लिए उपयोग में आने वाला। मैं मां दुर्गा के माध्यम से आशीर्वाद मांगूंगा कि पश्चिम बंगाल के लोग जो एक तरीके से दुनिया को, देश को दृष्टि देने में अग्रसर रहते हैं, ऐसी भूमि में जो असुरी शक्तियां हैं उसका समाप्ति हो और जो सुर शक्तियां हैं, जो अच्छी शक्तियां हैं, उनको ताकत प्रदान किया जाए ताकि समाज मंगलमय होकर के सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास। हमें मालूम है कि पश्चिम बंगाल जो आज सोचता है वह भारत कल सोचता है। सांस्कृतिक विरासत में पश्चिम बंगाल का अपना योगदान है। यहाँ पैदा हुए हमारे ऋषि मुनि, यहाँ पैदा हुए हमारे संतगण, यहाँ पैदा हुए समाज सुधारक, उन्होंने देश को, दुनिया को दृष्टि दी और उनको एक दिशा दी। ऐसे पश्चिम बंगाल से मैं मां दुर्गा से क्या मांगूंगा? मैं एक ही बात मांगूंगा कि जिन लोगों की बुद्धि फिर गई है उनको सुबुद्धि मिले और जो सुरी शक्तियां हैं वह ताकत के साथ समाज के कल्याण में, समाज के भलाई में, समाज मंगल में रहे, सब आगे बढ़े। और जो हमारा नारा है सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास लेकर के इस प्रदेश को आगे बढ़ाए। इन्हीं शब्दों के साथ फिर से मैं मां दुर्गा को प्रणाम करता हूं, उनसे आशीर्वाद मांगता हूं, शक्ति मांगता हूं ताकि हम सुरों की शक्तियों को ताकत दें और असुरी शक्तियां समाप्त हो। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद।
श्री सुकांत मजूमदार जी, हमारे नेता प्रतिपक्ष भाई शुभेंदु अधिकारी जी, मंगल पांडे जी, ज्योतिर्मय महतो जी जो सांसद हैं लोकसभा में, बहन आशा लकड़ा जी, अग्निमित्र पाल जी, राहुल सिन्हा जी, भारती घोष बहन, अमिताभ चक्रवर्ती जी और आज के कार्यक्रम के संचालन करने वाले और चालना देने वाले ऐसे हमारे संजय सिंह जी और यहाँ इतनी बड़ी संख्या में एकत्र आए देवी और सज्जनों और हमारे मां दुर्गा के भक्तजनों, ये मेरा सौभाग्य है कि मुझे आज पश्चिम बंगाल की पुण्य भूमि पर, क्रांतिकारी भूमि पर, सांस्कृतिक दृष्टि और दिशा देने वाली भूमि पर आज मां दुर्गा का आशीर्वाद लेने का शुभ महासप्तमी में मौका मिला। मैं अपने आप को धन्यवादी मानता हूं कि मां दुर्गा की असीम कृपा हुई है कि ऐसी पवित्र भूमि पर मुझे आने का सौभाग्य मिला। शुभ महासप्तमी पर जब हम मां दुर्गा को याद करते हैं तो हम जानते हैं कि पश्चिम बंगाल मां दुर्गा की अर्चना के लिए, मां दुर्गा से प्रार्थना के लिए, मां दुर्गा के पूजन के लिए नहीं सिर्फ देश में बल्कि दुनिया में ही अपना एक स्थान रखता है। ऐसी पुण्य भूमि पर आने का मुझे सौभाग्य मिला, इसके लिए मैं विशेष रूप से हम ये भी जानते हैं कि यूनेस्को ने इनटैंजिबल कल्चरल हेरिटेज के लिए जो मां दुर्गा की पूजा को उसको रिकॉग्नाइज किया है, उसको माना है। यह बताता है कि करोड़ों लोग जो मां दुर्गा की अर्चना सारे देश में करते हैं, उसमें पश्चिम बंगाल किस तरीके से अग्रसर होकर के कर रहे हैं। नवरात्रों के इस शुभ अवसर पर मैं जब यहाँ आया हूँ तो मैं ईश्वर से कामना करता हूँ, प्रार्थना करता हूँ, मां दुर्गा से प्रार्थना करता हूँ। हमें मालूम है कि मां दुर्गा शक्ति स्वरूप और शक्ति समाज में असुर शक्ति को समाप्त करने के लिए उपयोग में आने वाली। मैं मां दुर्गा के माध्यम से आशीर्वाद मांगूंगा कि पश्चिम बंगाल के लोग जो एक तरीके से दुनिया
दुनिया को, देश को दृष्टि देने में अग्रसर रहते हैं। ऐसी भूमि में जो असुरी शक्तियां हैं उसका समाप्ति हो, और जो सुर शक्तियां हैं, जो अच्छी शक्तियां हैं, उनको ताकत प्रदान किया जाए, ताकि समाज मंगलमय होकर के सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास। हमें मालूम है कि पश्चिम बंगाल जो आज सोचता है वह भारत कल सोचता है। सांस्कृतिक विरासत में पश्चिम बंगाल का अपना योगदान है। यहाँ पैदा हुए हमारे ऋषि मुनि, यहाँ पैदा हुए हमारे संतगण, यहाँ पैदा हुए समाज सुधारक, उन्होंने देश को, दुनिया को दृष्टि दी और उनको एक दिशा दी। ऐसे पश्चिम बंगाल से मैं मां दुर्गा से क्या मांगूंगा? मैं एक ही बात मांगूंगा कि जिन लोगों की बुद्धि फिर गई है उनको सुबुद्धि मिले, और जो सुरी शक्तियां हैं वह ताकत के साथ समाज के कल्याण में, समाज के भलाई में, समाज मंगल में रहे, सब आगे बढ़े। और जो हमारा नारा है सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास लेकर के इस प्रदेश को आगे बढ़ाए। इन्हीं शब्दों के साथ फिर से मैं मां दुर्गा को प्रणाम करता हूं, उनसे आशीर्वाद मांगता हूं, शक्ति मांगता हूं, ताकि हम सुरों की शक्तियों को ताकत दें और असुरी शक्तियां समाप्त हो। इन्हीं शब्दों के साथ बहुत बहुत धन्यवाद।
মাননীয় বিধায়িকা এবং ছোটাটুকু রাস্তায় আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে, তাই খুব আপনারা অবশ্যই বস্ত্র সংগ্রহ করে তারপর প্রথম ভোজনে অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। সব মানুষের বসবাস, তো আমরা এই বস্ত্র দান অনুষ্ঠানে মায়ের পূর্ণ ভূমিতে সবাই দেবী পক্ষ চলছে। দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি এটা মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের করছে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষমতা চলছে। দু-তিন দিন আমাদের দিকে সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সরে যাবে। সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিধায়িকা বারবার বলছেন আপনার কিন্তু আসতেই হবে আজকে সপ্তমীতে। যেহেতু অনুরোধ করেছেন না এসে আমি আসলাম না। তাছাড়া মন্দিরের 500 বছরের উপরে এই মন্দিরে অনেক করেছেন এবং আমরা এর তার আরো বেশি যাতে ডেভেলপ হয়, 17 কোটি টাকার মতো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা স্যাংশন করি এবং আমরা চাই যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসুক, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না বাইরের থেকেও মানুষ এখানে আসুক, জানুক এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন। তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় উৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্য স্থানে এসেছে। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির চেষ্টা বা উনার মার্গদর্শিতায় আমাদের এই মায়ের মন্দিরের জন্য 17,66,00,000 টাকা মঞ্জুর হয়েছে। আগামী দিন আমরা চাই আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের রাজ্যের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পরে আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দির, তো আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা, আগেও বলেছি, আমার একটা আবারও বিশেষ প্রার্থনা। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের যে মেইন রাস্তা কমলাসাগর বিধানসভা, এই কল্পেশ্বরী মায়ের পূর্ণ ভূমিতে আসা, কারণ তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার কি ভুলি তাকি করে, মা আমি মাদার কি ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। এলাকার মাননীয় বিধায়িকা এবং সেনাতিগুলো আসলে আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে, তাই এগুলো আপনারা অবশ্যই বস্ত্র সংগ্রহ করে তারপর ভোজন অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। মাটির ঘরে আমরা আবারও অনেক কৃতজ্ঞ কারিগর ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা রয়েছেন প্রত্যেকের হাতে বক্তব্য দেওয়া হবে। সব মানুষের বসবাস, তো আমরা এই বস্ত্র দান অনুষ্ঠানে কল্পেশ্বরী মায়ের পূর্ণ ভূমিতে সবাই বললে দাঁড়িয়ে হয়। দেবী পক্ষ চলছে, দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি একটা মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের করেছে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষান্ত ছিল। দুদিন আমাদের দিকে সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সরে যাবে। সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিধায়িকা বারবার বলছেন আপনার কিন্তু আসতেই হবে সপ্তমীতে, যেহেতু অনুরোধ করেছেন না এসে আমি আর পারলাম না। তাছাড়া কল্পেশ্বরী মন্দিরের আসাটাও কিন্তু একটা পুণ্যের কাজ। ছোটবেলার থেকে আমরা আসছি এখানে এবং তার ইতিহাস এখানে আমাদের মাননীয় বিধায়িকা লিখেছে। 500 বছরের উপরে এই মন্দিরে অনেক নিশ্চয়ই করেছেন এখানে এবং আমরা এর মধ্যে তার আরো বেশি যাতে ডেভেলপ হয়। 17 কোটি টাকার মতো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যয় বরাদ্দ স্যাংশন করি।
এবং আমরা চাই যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসুক, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না বাইরের থেকেও মানুষ এখানে আসুক, জানুক এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন। তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় দুর্গোৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্যস্থানে এসেছে। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি চেষ্টায় বা উনার মার্গদর্শিতায় আমাদের এই মায়ের মন্দিরের জন্য 17,66,00,000 টাকা মঞ্জুর হয়েছে। আগামী দিন আমরা চাই আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের রাজ্যের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পরে আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দির। তো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আগে বলেছি, আমার একটা আবারও বিশেষ প্রার্থনা, আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের যে মেইন রাস্তা কমলাসাগর বিধানসভা, এই কল্পেশ্বরী মায়ের পূর্ণ ভূমিতে আসা, কারণ মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার কি ভুলি তাকি করে, মা আমি মাদার কি ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। এলাকার মাননীয় বিধায়িকা এবং সেনাটুকু আসলে আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে, তাই এগুলো আপনারা অবশ্যই বস্ত্র সংগ্রহ করে তারপর ভ্রমণে অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। মাটির ঘরে আমরা আবারও অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা রয়েছেন প্রত্যেকের হাতে বক্তব্য দেওয়া হবে। সব মানুষের বসবাস, তো আমরা এই বস্ত্র দান অনুষ্ঠানে কল্পেশ্বরী মায়ের পূর্ণ ভূমিতে সবাই এই রাজ্যে বললে নামিয়ে হয়। দেবী পক্ষ চলছে, দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি এটা মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে
যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের কাছে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষমতা চলছে। দুদিন আমাদের ক্রিকেট, সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সরে যাবে। সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিদায়ীকে বারবার বলছেন আপনার কিন্তু আসতেই হবে আজকে সপ্তমীতে। যেহেতু উনি অনুরোধ করেছেন, না এসে আমি আর পারলাম না। তাছাড়া তারকেশ্বরী মন্দিরের আসাটাও কিন্তু একটা পুণ্যের কাজ। ছোটবেলার থেকে আমরা আসছি এখানে, এবং তার ইতিহাস এখানে আমাদের মাননীয় বিদায়িকা লিখেছে। 500 বছরের উপরে এই মন্দিরে অনেক মিষ্টি করেছেন এখানে। এবং আমরা এর মধ্যে তার আরো বেশি যাতে ডেভেলপ হয়, 17 কোটি টাকার মতো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা স্যাংশন করি। এবং আমরা চাই যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসুক, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না, বাইরের থেকেও মানুষ এখানে আসুক, জানুক, এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন। তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় দুর্গোৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্যস্থানে এসেছে। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির চেষ্টায় বা উনার মার্গদর্শিতায় আমাদের
মহাসপ্তমী বিহিত পুজো হচ্ছে এখন, এক্ষুনি সন্ধি পুজো যজ্ঞ হবে, হোম হবে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, মার 12টার স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে। আজকে মার সপ্তমী বিহিত পুজো। মূলত কি কারণে কেন এই দুর্গাবাড়িতে পুজোটা? এটা শরৎকালে অকাল বোধন হয়, রামচন্দ্র এই পুজোটা করেছিলেন, তখন থেকে চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা আছে? এখানে মা দশভূজা, এখানে দুই পূজা, এটা মহারানী সুরক্ষা দেবী মায়ের এই রূপ থেকে, দশভূজা রূপ থেকে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা সপ্তাহে শুনুন যে এখন থেকে সামনে দুই পূজা করবে, পেছনে অষ্টপূজা থাকবে। এই তখন থেকেই চলে আসছে, সামনে দুই পূজা, পেছনে রূপটা এই তো অষ্টপূজা। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে।
মহাসপ্তমী মৃত পুজো হচ্ছে এখন, এক্ষুনি সন্ধি পুজো যজ্ঞ হবে, হোম হবে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, মার 12টা স্বামী সান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে। আজকে মার সপ্তমী মৃত পুজো। মূলত কি কারণে কেন এই দুর্গাবাড়িতে পুজোটা? এটা শরৎকালে অকাল বোধন হয়, রামচন্দ্র এই পুজোটা করেছিলেন, তখন থেকে চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা আছে? এখানে মা দশভূজা, এখানে ত্রিপুরা, এটা মহারানী সুরক্ষা দেবী মায়ের এই রূপ দেখে, দশভূজা রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব। এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যিনি মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে। সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8-এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম, যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয় এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে? এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছো? 8 বছর বা 9 বছর হয়েছে। মানে তুমি কত বছর থেকে তবে বানাও? 2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দেই না। কাউকে ধরতে দাও না? সবটা তুমি তৈরি করো? রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে, মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে ফেলি। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25, মানে পড়া এত কম সময়? মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো? হ্যাঁ। নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না, মানে নবমীর দিন রাত্রেবেলা বাইরে বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? না, ঘোরা হয় না। পুজোর কেনাকাটি হয়েছে? হ্যাঁ। কটা কিনেছো এবার? 10টা। আচ্ছা, পাড়ার সবাই আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখন। তোমার পাড়ার সবাই প্রশংসা করে যে এত সুন্দর তুমি মূর্তি বানাও এত কম বয়সে? হ্যাঁ, সবাই প্রশংসা করে। বাড়িতে কে কে আছে? মা, পিসি, আমি, বাবা। এই যে ছোটবেলা থেকে তোমার মূর্তি বানানোর শখ, সেটা কিভাবে, কার থেকে, কি দেখে? মানে মূর্তি যারা বানানা ওদের থেকে দেখে আমার শখ হয়। তোমার বাড়িতে আগে কেউ বানাতো না? আমি কে দেখি শখ? না, মানে যারা টাউনে বানানা তাদেরকে দেখে আমি বানানো শুরু করি। নিজেই আস্তে আস্তে শুরু করেছো নাকি মোবাইল বা ইউটিউব কিছু দেখে? না, নিজেই। খুবই প্রশংসার বিষয় বলাই চলে। একটু জানতে চাইবো যে তোমার বাড়িতে তোমার তো মা বাবা আছে, ওদের নামটা একটু বলো। অলোক দত্ত, মার নাম রত্না দত্ত। পুজোতে আজকে বেরোবে না? না।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম এই সেই মৃৎশিল্পী 11 বছর বয়সী। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে হতবাক হয়ে গেছেন যে এত সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে সে নিজ হস্তে, এবং শুধুমাত্র আজ থেকে নয়, আজ নিয়ে 8 বছর ধরে সে মূর্তি তৈরি করছে বা মূর্তি পুজো করে গত 2 বছর যাবত, এবং বলাই চলে যে অনেকটাই প্রশংসার বিষয়। আমরা বলবো রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছে, এমন যারা প্রতিভাবান ছেলেরা রয়েছে বা শিশুরা রয়েছে আমাদের রাজ্যে, তাদেরকে অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করা প্রয়োজন এবং প্রশংসার বিষয় রয়েছে বললেই চলে। এবং আমরা দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত অন্তরূপের তৈরি করা যে মূর্তি রয়েছে এবং সে পুজোতেও ব্রতী থাকে। সে বলল যে সে নবমীতে শুধু বের হয়, অন্যান্য দিন সে বাড়িতেই থাকে, পুজোকে বাড়ির মূর্তি সেখানে দেখতে থাকে, এবং তার পাশাপাশি সে কাউকে মূর্তি তৈরি করার জন্য ধরতেও দেয় না, সম্পূর্ণটাই সে তৈরি করে। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করেছি গোটা চিত্র। পেয়ে গেছি যে এত প্রতিভাবান ছেলের মা রয়েছে। আমরা জানতে চাইবো একটু আপনার নাম। রত্না দত্ত। এই যে আপনার ছেলে এত সুন্দর মূর্তি তৈরি করে, নিজেই তৈরি করে, বললো যে হাতে কাউকে ধরতেও দেয় না, কবে থেকে ওর মধ্যে এই মূর্তি তৈরি করার একটা আগ্রহ? ও 2.5 বছর থেকে মানে প্রতিভা বানায় হে নিজেই গঠন করে বিসর্জন করে দিত। 2.5 বছর থেকে? 2.5 বছর থেকে, মানে গণেশ, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর দিয়ে আমরা পূজা টুজা করি। তো এইবার সামনের বারও বানাইছে, এইবার একটু বড় করে সুন্দর করে বানাইছে। তারপর কয় মা আমি এখানে আমি নিজে পূজা করো। আমাকে ঠিক আছে, তুমি তোমারটা তোমার মতোই করো। পূজাও কি সে নিজেই করে? নিজেই করে। তো আমি কই না, বাধা দিই না, আচ্ছা করুক না, করতে দাও। মূর্তি যে তৈরি করে মাটি, সেগুলো আপনারা নিয়ে এসে দেয়? মাটি আমরা নিয়ে আসি, ওরে সব কিছু ইয়ে করে। হে নিজে মাটি বালতির ইয়ের মধ্যে থাকার মধ্যে দিয়ে ফাড়াইয়া মূর্তি গঠন করে, কাউকে ধরতে দিত না, কাউকে না, হ্যাঁ নিজেরটা নিজেই করবো। 3টে দিন নাকি ও বেরো হয় না, শুধু নবমীর দিন বেরো। ও কি বাড়িতেই থাকে মূর্তির সামনে? বাড়িতেই থাকে, ও মিথ্যা কথা বলে না। কেমন, আপনারা ঘুরতে বেরোন না? না, আমার ছেলেকে ছাড়া আমরা ঘুরতে বেরোই। কেমন লাগে যে নিজের ছেলে এত সুন্দর, এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করে? সবার প্রশংসা নিশ্চয়ই পান। হ্যাঁ, আমরা পাড়ার সবাই, কাকিমণি, জেঠিমণি, তারা সবাই এর কাছে আয় বা আনন্দ ফুর্তি করে। আমরা সবাই মিলে মিশে অষ্টমী পূজাটা খুব আনন্দের সহিত কাটাই। আচ্ছা, এখানে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে অন্তরীপের যে বাবা রয়েছে, আমরা ওনার সাথে কথা বলবো। উনি এখানে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক দত্ত। আপনাদেরকে পুজোর অনেক শুভেচ্ছা। আপনাদের বাড়িতে এত সুন্দর মূর্তি আপনার ছেলে তৈরি করে, কেমন মনে হয়? নিজেকে নিশ্চয়ই অনেকটা মানে খুব গর্বিত আমি, তো ছোট মূর্তি করতেছে করে আমি খুব গর্বিত। কত বয়স থেকে অন্তরীপ তৈরি করে? আমাদের কপাল অনেকই, ও 2.5-3 বছর থেকেই ছোট ছোট মানে কাগজ তৈরি দিয়ে মূর্তি বানাই করতো। নিজেই তৈরি করে না? কেউ সাহায্য? না, কেউ সাহায্য নেই। আপনার মধ্যে কেউ ছিল পূর্বে যারা এরকম কাজ করতো? না, এরকম ছিল না। আপনার ছেলেতেই এমন একটা প্রতিভা? হ্যাঁ, প্রতিভা আছে। প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মহল থেকে আপনার এই ছেলের এত সুন্দর কাজের জন্য? প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মানুষের থেকে? হ্যাঁ, সবাই বলে যে ও বানাচ্ছে, আমার খুব খুশি। পুজোতে ঘোরা হয় 4টা দিন? হ্যাঁ, 4টার মধ্যে সময় পাই না, ওরে নিয়ে ঘুরে আমরা সবাই। ও বললো নাকি ও ঘুরতে বের হয় না, শুধু নবমীর দিনই বের হয়? রাত্রি দিকে লাগে, ও সবচেয়ে বেশি এখানে থাকতে, তারপর রাত্রে 2টা-2.5টার দিকে বন্ধ করে তারপর আমরা ঘুরতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে অন্তরীপের মা এবং বাবা কি বলছে। এখানে পাড়ার আরো ছেলে মেয়েরা রয়েছে, আমরা তাদের সাথে কিছুটা কথা বলবো। আমরা যারা এলাকাবাসীরা রয়েছে তারা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকেই এসে দাঁড়িয়ে রয়েছে অন্তরীপের সেই মূর্তি দেখার জন্য, আমরা কথা বলবো। মাসিমণি, আপনার নাম? লক্ষ্মী। বাড়ি কি এই পাড়াতেই? এই পাড়াতে। অন্তরীপ এত ছোট্ট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে? খুব সুন্দর। আপনারা এখানে পুজো দেখতে আসেন? সবসময় এনে বইয়া থাকি। হ্যাঁ, তো সন্ধ্যা থেকে 10টা-11 দিয়ে বইয়া থাকি। কেমন লাগে এত ছোট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়? আমরা তো খুব আনন্দ। হ্যাঁ, ছোট্ট থেকে এত সাহস করে সুন্দর করে বানাইতে পারে। ছোট থেকেই দেখে আসছেন আপনি? ছোট্ট থেকে বানাইতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমার নাম? অনুষ্কা রায়। বাড়ি কোথায়? এডিনগর সূর্যপাড়া।
অন্তরীপ তোমার কে হয়? দাদা। দাদা হয়। দাদা এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে তোমার? ভালো লাগে। তুমি দেখেছো কোনো সময় বানানোর সময়? হ্যাঁ। থাকো তোমরা সাথে? হ্যাঁ। একাই বানায় না? হ্যাঁ। কেমন পুজোর সময় এখানে থাকো অন্তরিদার মূর্তির এখানে? হ্যাঁ। পুজোর ঘোরাঘুরি হয়েছে? হ্যাঁ। ঘুরতে বেরিয়েছো? না, বেরোনি। কবে বেরোবে? কালকে। কয়টা কেনাকাটা হয়েছে ড্রেস? 3টে। 3টে ড্রেস? কালকে বের হবে? হ্যাঁ। কার সাথে বের হবে? বাবা। বাবা। কালকে কি কি প্ল্যান একটু শুনি তোমার? কোনো প্ল্যান নেই। কোনো প্ল্যান নেই? কিছু খাওয়া দাওয়ার প্ল্যান নেই? না। কিছু বলোনি বাবাকে যে আজকে বেরোলে এগরোল খাওয়াতে হবে? হ্যাঁ। বলেছো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা দেখানোর চেষ্টা করেছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এলাকাবাসীরা কিন্তু ছোট থেকেই দেখে আসছে অন্তরীপ এত সুন্দর মূর্তি তৈরি করে থাকে, গঠন করে থাকে এবং পুজো করে থাকে। এটি বিশেষ প্রতিভাশীল বাচ্চা বা একটি ছেলের আমরা দেখানোর চেষ্টা করেছি প্রতিভার যে দর্শন রয়েছে রাজ্যের বুকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া দরকার। এত ছোট বা এত কম বয়সে সে এত সুন্দর প্রতিমা তৈরি করছে এবং সে এখানেই থাকে এবং 2 বছর যাবৎ সে নিজেই পুজো করছে এবং তার দৃশ্য আমরা মনে করেছি আপনাদের সামনে তুলে ধরা দরকার। সে কারণে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এখনকার মতো আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে। সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8-এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয় এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে? এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছো? 8 বছর বা 9 বছর হয়েছে। মানে তুমি কত বছর থেকে তবে বানাও? 2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দিই না। কাউকে ধরতে দাও না, সবটা তুমি তৈরি করো?
রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে ফেলি। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25 মানে পড়া এতক্ষণ সময় মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো হ্যাঁ, নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না মানে নবমীর দিন রাতের বেলা বাইরে বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? না, ঘোরা হয় না। পুজোর কেনাকাটি হয়েছে? হ্যাঁ। কটা কিনেছো এবার? 10টা। আচ্ছা, পাড়ার সবাই আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখন। তোমার পাড়ার সবাই প্রশংসা করে যে এত সুন্দর তুমি মূর্তি বানাও এত কম বয়সে? হ্যাঁ, সবাই প্রশংসা করে। বাড়িতে কে কে আছে? মা, পিসি, আমি, বাবা। এই যে ছোটবেলা থেকে তোমার মূর্তি বানানোর শখ, সেটা কিভাবে, কার থেকে, কি দেখে? মানে মূর্তি যারা বানানা ওদের থেকে দেখে আমার শখ হয়। তোমার বাড়িতে আগে কেউ বানাতো না? আমি দেখেই শখ না, মানে যারা যারা টাউনে বানানা তাদেরকে দেখে আমি বানানো শুরু করি। নিজেই আস্তে আস্তে শুরু করেছো নাকি মোবাইল বা ইউটিউব কিছু দেখে? না, নিজেই। খুবই প্রশংসার বিষয় বলাই চলে। একটু জানতে চাইবো যে তোমার বাড়িতে তোমার তো মা বাবা আছে, ওদের নামটা একটু বলো। অলোক দত্ত, মার নাম রত্না দত্ত। পুজোতে আজকে বেরোবে না? না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম এই সেই মৃৎশিল্পী, 11 বছর বয়সী। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে হতবাক হয়ে গেছেন যে এত সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে সে নিজ হস্তে, এবং শুধুমাত্র আজ থেকে নয়, আজ নিয়ে 8 বছর ধরে সে মূর্তি তৈরি করছে বা মূর্তি পুজো করে গত 2 বছর যাবত, এবং বলাই চলে যে অনেকটাই প্রশংসার বিষয়। আমরা বলবো রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছে, এমন যারা প্রতিভাবান ছেলেরা রয়েছে বা শিশুরা রয়েছে আমাদের রাজ্যে, তাদেরকে অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করা প্রয়োজন এবং প্রশংসার বিষয় রয়েছে বললেই চলে। এবং আমরা দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত অন্তরবের তৈরি করা যে মূর্তি রয়েছে এবং সে পুজোতেও ব্রতী থাকে। সে বলল যে সে নবমীতে শুধু বের হয়, অন্যান্য দিন সে বাড়িতেই থাকে, পুজোকে বাড়ির মূর্তি সেখানে দেখতে থাকে, এবং তার পাশাপাশি সে কাউকে মূর্তি তৈরি করার জন্য ধরতেও দেয় না, সম্পূর্ণটাই সে তৈরি করে। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করেছি গোটা চিত্র। পেয়ে গেছি যে এত প্রতিভাবান ছেলের মা রয়েছে। আমরা জানতে চাইবো একটু আপনার নাম। রত্না দত্ত। এই যে আপনার ছেলে এত সুন্দর মূর্তি তৈরি করে, নিজেই তৈরি করে, বললো যে হাতে কাউকে ধরতেও দেয় না, কবে থেকে ওর মধ্যে এই মূর্তি তৈরি করার একটা আগ্রহ? ও 2.5 বছর থেকে ওই মানে প্রতিভা বানায় হে নিজেই গঠন করে বিসর্জন করে দিত। 2.5 বছর থেকে? হ্যাঁ, 2.5 বছর থেকে মানে গণেশ, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর দিয়ে আমরা পূজা করি। তো এইবার সামনে বারও বানাইছে, এইবার একটু বড় করে সুন্দর করে বানাইছে। তারপর কয় মা আমি এখানে বয় আমি নিজে পূজা করো। আমি ঠিক আছে, তুমি তোমারটা তোমার মতোই করো। পূজাও কি সে নিজেই করে? হ্যাঁ, নিজেই করে। তো আমি কই না, বাধা দিই না, আচ্ছা করুক না, করতে দাও। মূর্তি যে তৈরি করে মাটি, সেগুলো আপনারা নিয়ে এসে দেয়? মাটি আমরা নিয়ে আসি, ওরে সব কিছু করে। হ্যাঁ, নিজে মাটি বালতির ইয়ের মধ্যে থাকার মধ্যে দিয়ে ফাড়াইয়া মূর্তি গঠন করো, কাউকে ধরতে দিত না, কাউকে না, হ্যাঁ নিজেরটা নিজেই করবো। 3টে দিন নাকি ও বেরো হয় না, শুধু নবমীর দিন বেরোয়। ও কি বাড়িতেই থাকে মূর্তির সামনে? বাড়িতেই থাকে, ও মিথ্যা কথা বলে না। কেমন, আপনারা ঘুরতে বেরোন না? না, আমার ছেলেকে ছাড়া আমরা ঘুরতে বেরোই না। কেমন লাগে যে নিজের ছেলে এত সুন্দর, এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করে? সবার প্রশংসা নিশ্চয়ই পান। হ্যাঁ, আমরা পাড়ার সবাই, কাকিমণি, জেঠিমণি, তারা সবাই এর কাছে আয় বা আনন্দ ফুর্তি করে। আমরা সবাই মিলে মিশে অষ্টমী পূজাটা খুব আনন্দ সহিত কাটাই। আচ্ছা, এখানে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে অন্তরীপের যে বাবা রয়েছে, আমরা ওনার সাথে কথা বলবো। উনি এখানেই উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক দত্ত। আপনাদেরকে পুজোর অনেক শুভেচ্ছা। আপনাদের বাড়িতে এত সুন্দর মূর্তি আপনার ছেলে তৈরি করে, কেমন মনে হয়? নিজেকে নিশ্চয়ই অনেকটা মানে খুব গর্বিত আমি, তো ছোট মূর্তি করতেছে করে আমি খুব গর্বিত। কত বয়স থেকে তৈরি করে? আমাদের কপাল অনেকই, ও 2.5-3 বছর থেকেই ছোট ছোট মানে
কাগজ তৈরি দিয়ে মূর্তি বানিয়ে ইয়ে করতো। নিজেই তৈরি করে না, কেউ সাহায্য? না না, কেউ সাহায্য নেই। আপনার মধ্যে কেউ ছিল পূর্বে যারা এরকম কাজ করতো? না না না, এরকম ছিল না। আপনার ছেলেতেই এমন একটা প্রতিভা রয়েছে। হ্যাঁ, প্রতিভা রয়েছে। প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মহল থেকে আপনার এই ছেলের এত সুন্দর কাজের জন্য। বুঝতে পারেন? প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মানুষের থেকে। হ্যাঁ, সবাই বলে যে ও বানাচ্ছে, আমার খুব খুশি। পুজোতে ঘোরা হয় 4টা দিন? হ্যাঁ, 4টার মধ্যে সময় পাই না, ওরে নিয়ে ঘুরে আমরা সবাই গেছি। ও বললো নাকি ও ঘুরতে বের হয় না, শুধু নভেম্বর দিনই বের হয়। রাত্রের দিকে লাগে থেকে ও সবচেয়ে বেশি এখানে থাকতে, তারপর রাত্রে 2টা 2:30 দিকে বন্ধ করে তারপর আমরা ঘুরতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে অন্তরীপের মা এবং বাবা কি বলছে। এখানে পাড়ার আরো ছেলে মেয়েরা রয়েছে, আমরা তাদের সাথে কিছুটা কথা বলবো। আমরা যারা এলাকাবাসীরা রয়েছে তারা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকেই এসে দাঁড়িয়ে রয়েছে অন্তরীপের সেই মূর্তি দেখার জন্য, আমরা কথা বলবো। মাসিমণি, আপনার নাম? লক্ষ্মী। বাড়ি কি এই পাড়াতেই? এই পাড়াতে। অন্তরীপ এত ছোট্ট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে? খুব সুন্দর। আপনারা এখানে পুজো দেখতে আসেন? সবসময় এনে বইয়া থাকি। হ্যাঁ, তো সন্ধ্যা থেকে 10টা 11টা এনে বইয়া থাকি। কেমন লাগে এত ছোট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়? আমরা তো খুব আনন্দ। হ্যাঁ, ছোট্ট থেকে এত সাহস করে সুন্দর করে বানাইতে পারে। ছোট থেকে দেখে আসছেন আপনি? ছোট্ট থেকে বানাইতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমার নাম? অনুষ্কা রায়। বাড়ি কোথায়? এডিনগর সূর্যপাড়া। অন্তরীপ তোমার কে হয়? দাদা। দাদা হয়। দাদা এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে তোমার? ভালো লাগে। তুমি দেখেছো কোনো সময় বানানোর সময়? হ্যাঁ। থাকো তোমরা সাথে? হ্যাঁ। একাই বানায় না? হ্যাঁ। কেমন পুজোর সময় এখানে থাকো অন্তরীপদার মূর্তির এখানে? হ্যাঁ। পুজোর ঘোরাঘুরি হয়েছে? হ্যাঁ। ঘুরতে বেরিয়েছো? না, বেরোনি। কবে বেরোবে? কালকে। কয়টা কেনাকাটা হয়েছে ড্রেস? 3টে। 3টে ড্রেস? কালকে বের হবে? হ্যাঁ। কার সাথে বের হবে? বাবা। বাবা। কালকে কি কি প্ল্যান একটু শুনি তোমার? কোনো প্ল্যান নেই। কোনো প্ল্যান নেই? কিছু খাওয়া দাওয়ার প্ল্যান নেই? না। কিছু বলোনি বাবাকে যে আজকে বেরোলে এগরোল খাওয়াতে হবে? হ্যাঁ, বলেছো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা দেখানোর চেষ্টা করেছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এলাকাবাসীরা কিন্তু ছোট থেকেই দেখে আসছে অন্তরীপ এত সুন্দর মূর্তি তৈরি করে থাকে, গঠন করে থাকে এবং পুজো করে থাকে। এটি বিশেষ প্রতিভাশীল বাচ্চা বা একটি ছেলের আমরা দেখানোর চেষ্টা করেছি প্রতিভার যে দর্শন রয়েছে রাজ্যের বুকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া দরকার। এত ছোট বা এত কম বয়সে সে এত সুন্দর প্রতিমা তৈরি করছে এবং সে এখানেই থাকে এবং 2 বছর যাবৎ সে নিজেই পুজো করছে এবং তার দৃশ্য আমরা মনে করেছি আপনাদের সামনে তুলে ধরা দরকার। সে কারণে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এখনকার মতো আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে। সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8 এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি
লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম, যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয়, এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে? এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছ? 8 বছর বা 9 বছর হয়েছে। মানে তুমি কত বছর থেকে তবে বানাও? 2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দেই না। কাউকে ধরতে দাও না? সবটা তুমি তৈরি করো? রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে ফেলি। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25, মানে পড়া এত কম সময়? মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো? হ্যাঁ। নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না, মানে নবমীর দিন রাত্রেবেলা বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? না, ঘোরা হয় না। পুজোর কেনাকাটি হয়েছে? হ্যাঁ। কটা কিনেছ এবার? 10টা। আচ্ছা, পাড়ার সবাই আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখন, তোমার পাড়ার সবাই প্রশংসা করে যে এত সুন্দর তুমি মূর্তি বানাও এত কম বয়সে? হ্যাঁ, সবাই প্রশংসা করে। বাড়িতে কে কে আছে? মা, পিসি, আমি, বাবা। এই যে ছোটবেলা থেকে তোমার মূর্তি বানানোর শখ, সেটা কিভাবে, কার থেকে, কি দেখে? মানে মূর্তি যারা বানানা ওদের থেকে দেখে আমার শখ হয়। তোমার বাড়িতে আগে কেউ বানাতো না? আমি কে দেখি শখ? না, মানে যারা টাউনে বানানা তাদেরকে দেখে আমি বানানো শুরু করি। নিজেই আস্তে আস্তে শুরু করেছো নাকি মোবাইল বা ইউটিউব কিছু দেখে? না, নিজেই। খুবই প্রশংসার বিষয় বলাই চলে। একটু জানতে চাইবো যে তোমার বাড়িতে তোমার তো মা বাবা আছে, ওদের নামটা একটু বলো। অলোক দত্ত, মার নাম রত্না দত্ত। পুজোতে আজকে বেরোবে না? না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম এই সেই মৃৎশিল্পী, 11 বছর বয়সী। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে হতবাক হয়ে গেছেন যে এত সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে সে নিজ হস্তে, এবং শুধুমাত্র আজ থেকে নয়, আজ নিয়ে 8 বছর ধরে সে মূর্তি তৈরি করছে বা মূর্তি পুজো করে গত 2 বছর যাবত, এবং বলাই চলে যে অনেকটাই প্রশংসার বিষয়। আমরা বলবো রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছে, এমন যারা প্রতিভাবান ছেলেরা রয়েছে বা শিশুরা রয়েছে আমাদের রাজ্যে, তাদেরকে অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করা প্রয়োজন এবং প্রশংসার বিষয়। Tamil Nadu, total 3, Head Constable T. Sudoraya and 2 others. And 1 other. Bihar, total 8, SI Mohammed Abbas. Total 2, SI Omid Kumar Tiwari and 1 other.
Karnataka, total 16, CPI Rabi. Police force personnel were attacked by the Chinese army while patrolling in the hot spring area located at the lake. Sir, I will now read out the names of the martyrs. আরে এই সামনে যাও না। Tamil Nadu, total 3, Head Constable T. Sudoraya and 2 others. And 1 other. Bihar, total 8, SI Muhammad Abba. Total 2, SI Omid Kumar Tiwari and 1 other. Karnataka, total 16, CPI Rabi. Police force personnel were attacked by the Chinese army while patrolling in the hot spring area located
heavily. Sir, I will now read out the names of the martyrs. अरे शाया ना ক্রিমিনাল গ্রুপ ও সিন্ডিকেট যে দমন আমার প্রাইভেট সেক্টর নবনিযুক্ত 1417 জন জওয়ানদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি একটু আগে যেটা বললাম প্রায় 137 মহিলাও এর মধ্যে ওনারাও ট্রেনিং নিচ্ছেন এবং সেই ট্রেনিং প্রায় শেষের পথে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় গোমতী জেলার উদয়পুরে পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস, আমরা জানি সবসময় যে বাড়িঘরের বা ওনাদের যে অফিসের যে অবস্থা সেই দিকেও আমরা চেষ্টা করছি, সেই অফিস বাড়ি নির্মাণ সেখানে করছি আমরা। এর জন্য প্রায় 12,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আমি জানি কনস্টেবল থেকে ইন্সপেক্টর স্তর পর্যন্ত বিশাল একটা ভ্যাকেন্সি শূন্য পদ রয়েছে এবং এর জন্য আমি আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেবকে নিয়ে আমি কয়েকবার মিটিং করেছি যাতে ওই শূন্য স্থান যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেগুলো যাতে ইমিডিয়েটলি ফিল আপ করা যায়। আমাদের আপনারা জানেন যে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি এখন দেশের মধ্যে বলতে গেলে এটা শীর্ষস্থানে রয়েছে এবং অত্যন্ত গর্বের বিষয়, আমি আগেও কয়েকবার এই বিষয়ে বলেছি যে মণিপুর থেকে পুলিশ ট্রেনিং এর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে একেটিডিএস এর মধ্যে তাদের ট্রেনিং দেওয়া হয়। এটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয়। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশনেও তো আগে আমি যেটা বললাম উদ্বোধন হয়েছে এবং সেটা দ্রুততার সাথে সাইবার ব্রাঞ্চ পুলিশ স্টেশনের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। পুলিশ সাধারণ মানুষের কে রক্ষা করার দায়িত্বে ওনারা সর্বসময় ওনারা কাজ করে থাকেন। বারবার আমরা বলি সবাই যেন পুলিশ স্টেশনে যায়
কোনো রকম সমস্যা হলে অনেক সময় মহিলাদের সমস্যা হয়, তো এর জন্য মহিলা যেহেতু ওখানে আছে, পুলিশ স্টেশন আছে, সব 24x7-এ তারা নিয়োজিত আছে। কারো মনে খোলা মনে কথা বলতে পারে। আমাদের যেহেতু আমি এখানে যারা পুলিশ বাহিনীর আধিকারিক থেকে যারাই আছেন, বিশেষ করে যারা থানা স্তরে আছেন, অন্যান্য জায়গায়, ইউ আর মিন ফর দ্য পিপল। মানুষের সাথে আমরা আইন আদালত এগুলো থাকবে, কিন্তু মানুষের আসল যে সমস্যা, সেই সমস্যার নিরসনে আপনারা কাজ করবেন। একটু প্যাশেন্সলি আপনারা করেন, আমি সেটা বলছি না আপনারা করেন না, কিন্তু মাঝে মাঝে যখন পত্রপত্রিকায় দেখি বা খবর আসে, সেই জিনিসটা যদি আমরা না করি, আমরা সবসময় বলি স্বচ্ছতার এই সরকার, স্বচ্ছতার সাথে আপনারা কাজ করবেন, দেখবেন মানুষ আপনাদেরকে সারা জীবন স্মরণ রাখবে। আজকে আমরা কমেমোরেট করছি এখানে, এই কারণেই করছি, যারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে তাদেরকে আমরা স্মরণ করছি। এমন কাজ আমরা করে যাবেন, আপনারা করবেন বা আমরা করব, যাতে করে মানুষ সব সময় আমাদের কথা স্মরণ করে। আজকের এই পুলিশ শহীদ দিবসে এখানে যারাই উপস্থিত আছেন তাদেরকে আমি সাথে নিয়ে আমি এই যে গত এক বছরে 188 যারা পুলিশ বাহিনী যারা আত্মবলিদান করেছেন বা আগেও যারা করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Total 2 SI Omid Kumar Tiwari and 1 other. Karnataka total 16 CPI Rabi. পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা র্যাক চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে র্যাক চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন র্যাক চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। Tamil Nadu total 3 Head Constable T. Sudoraya and 2 others. And 1 other. Bihar total 8 SI Mohammed Abba. Total 2 SI Omid Kumar Tiwari and 1 other. Karnataka total 16 CPI Rabi. Police force personnel were attacked by the Chinese army while patrolling in the hot spring area located at the village. Sir, I will now read out the names of the martyrs.
উৎসব উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে এবং আগরতলা শহরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন, সরকার এবং পৌর নিগম মাননীয় কর্পোরেটররা সউদ্যোগে তারা এই উৎসবে সকলকে সামিল করার জন্য আনন্দ উৎসবে বস্ত্র দান বা বস্ত্র উপহার দেওয়া হচ্ছে যাদের দুঃস্থ পরিবারদের মধ্যে। উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকেই পুজোতে হাসি মুখে প্রত্যেক পরিবারে হাসি মুখ থাকে এবং তারা যাতে পুজো অংশগ্রহণ মায়ের পুজোতে যেতে পারেন, আনন্দে সামিল হতে পারে। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটর সকলের প্রিয় শ্রী নিবাস দাস মহোদয় আমার সাথী, উনি এবার এই এলাকার কিছু ব্যক্তিকে প্রায় 3 শতাধিক ব্যক্তিকে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন মা বোনদের মধ্যে। মূলত উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যে চলছে মুখ্যমন্ত্রী ও সমস্ত জায়গায় ঘুরে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আমিও যাচ্ছি। নিবাসবাবু শুধু পুজো উপলক্ষে না, সারা বছরই উনি সামাজিক কাজ করতেন। এই এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গে যাকে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের কর্পোরেটের মধ্যে, উনি হচ্ছেন নিবাস দাস। এই এলাকার সকলের পরিচিত, সকলের প্রিয় এবং সকলের প্রয়োজনে উনি কাজে লাগেন, সুখ দুঃখে সবসময় থাকেন। আমরা দেখেছি বহুদিন বস্ত্রদান আমি অনেকবার এসেছি। শুধু পুজো উপলক্ষে যেহেতু সবাই চাই আমরা প্রত্যেকটি পরিবারে অন্তত একটা নতুন বস্ত্র থাকুক না। পুজোর সময় আমরা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকেই নতুন বস্ত্র পরিধান করে মায়ের আশীর্বাদের জন্য মায়ের প্যান্ডেলে যাই। কাজে উনিও চাইছেন এই ওনার এলাকার কিছু লোকের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য, যে তারা নতুন বস্ত্র পরিধান করে এই পুজো উপভোগ করতে পারে। সকলে মিলে যাতে পুজো উপভোগ করতে এই উদ্দেশ্যেই নিবাস করে এই পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। শারদীয় উৎসব উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে এবং আগরতলা শহরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন, সরকার এবং পৌর নিগম মাননীয় কর্পোরেটররা সউদ্যোগে তারা এই উৎসবে সকলকে সামিল করার জন্য আনন্দ উৎসবে বস্ত্র দান বা বস্ত্র উপহার দেওয়া হচ্ছে যাদের দুঃস্থ পরিবারদের মধ্যে। উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকেই পুজোতে হাসি মুখে প্রত্যেক পরিবারে হাসি মুখ থাকে এবং তারা যাতে পুজো অংশগ্রহণ মায়ের পুজোতে যেতে পারেন, আনন্দে সামিল হতে পারে। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটর সকলের প্রিয় শ্রী নিবাস দাস মহোদয় আমার সাথী, উনি এবার এই এলাকার কিছু ব্যক্তিকে প্রায় 3 শতাধিক ব্যক্তিকে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন মা বোনদের মধ্যে।
মূলত উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যে চলছে মুখ্যমন্ত্রী ও সমস্ত জায়গায় ঘুরে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আমিও যাচ্ছি। নির্বাচন শুধু পুজো উপলক্ষে না, সারা বছরই উনি সামাজিক কাজ করতেন। এই এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গে যাকে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের কর্পোরেটের মধ্যে, উনি হচ্ছেন নিবাস দাস। এই এলাকার সকলের পরিচিত, সকলের প্রিয় এবং সকলের প্রয়োজনে উনি কাজে লাগেন, সুখ দুঃখে সবসময় থাকেন। আমরা দেখেছি বহুদিন বস্ত্রদান আমি অনেকবার এসেছি। শুধু পুজো উপলক্ষে যেহেতু সবাই চাই আমরা প্রত্যেকটি পরিবারে অন্তত একটা বস্ত্র, নতুন বস্ত্র থাকুক না। পুজোর সময় আমরা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকেই নতুন বস্ত্র পরিধান করে মায়ের আশীর্বাদের জন্য মায়ের প্যান্ডেলে যাই। কাজে উনিও চাইছেন এই এলাকার, ওনার এলাকার কিছু লোকের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য তারা চালটা তো 227 হয়ে গেছে লাস্ট। আসে নাই না সুবিধা হলে তাহলে আমাদের তো ম্যানুয়ালি রেকর্ড আছে। রেকর্ড আছে না? হ্যাঁ স্যার, রেকর্ড আছে। এই কয়েকদিন একটু ভালো করে ডিউটি সবাই মিলে আপনি বলছেন আপনাদের এরিয়াতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কত রেজিস্টার করেন? ঠিক আছে, আপনি নাম্বারটা এটা কি ক্যাম্পের বাজার ফিডার একটা ক্যাম্পের বাজার বুঝেছি, ওই যেটা বলছিলাম স্যার। তাহলে মানে এটা ওরা বলেছে না আপনারা নিজেরা জানেন? না, এটা আমাদের এক্ষুনি কল এসেছিল প্রত্যেকে কন্ট্রোল রুম থেকে, এখান থেকে জানিয়ে দিয়েছে আপনাদের। কল সেন্টার থেকে এসেছিল না অন্য ওই কল সেন্টার থেকে স্যার জানতে? ওরাই জানি। পঞ্চমী দিন খুব ভালো কারেন্টের ব্যবস্থা ছিল, বিদ্যুতের ব্যবস্থা, এবং কোথাও কোনো কমপ্লেন পাইনি। খুব সারা রাজ্যে ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে বিদ্যুৎ নিগম, এবং আমাদের আরো বাড়তি বিদ্যুৎ ছিল। এটা গেল পঞ্চমী দিন। কালকে ষষ্ঠী দিন সম্পূর্ণ ভালো, কোনো রকম প্রবলেম নেই। সিঙ্গেল কল মাঝে মধ্যে আসে কল সেন্টারে, অথচ আজকে থেকে 3 মাস আগে আমি দেখেছি কল সেন্টারে হিউজ কল আসতো। তো গতকাল রাতেও খুব ভালো ষষ্ঠী দিন গিয়েছে। আজকে সপ্তমী দিন। আজকে আমাদের কালকে ডিমান্ড, পিক ডিমান্ড ছিল সন্ধ্যা 6টায় ছিল আমাদের রাজ্যের জন্য। আমাদের জন্য পিক ডিমান্ড ছিল 304 মেগাওয়াট আমাদের দেশে, এবং বাংলাদেশকে আমরা পাঠিয়েছি। তো বাংলাদেশে পাঠানোর পরেও আমাদের 304 মেগাওয়াট আমাদের, এর পরেও আমাদের 500-এর মতো, আমাদের টোটাল 500-এর মতো মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেডি করে রেখেছি, লাগেনি। এবং 304টাই সন্ধ্যা 6টায়, এটা যত রাত্র বাড়তে থাকলো দেখা গেল এটা কমে এসে 227-এ চলে আসলো। মানে বোধ হয় বিশেষ করে আগরতলা শহরে কম, কারণ বোধ হয় আগরতলা শহরের মানুষ পূজা দেখার জন্য বাড়ি ঘরে দরজা বন্ধ করে সবাই বোধহয় বেরিয়েছে। তাহলে অটোমেটিক্যালি এসি বন্ধ রাখবে, তাহলে পাখা বন্ধ রাখবে, লাইট বন্ধ রাখবে, সবকিছু বন্ধ রেখে বেরিয়েছে। এই জন্য দেখা গেল 12টা বাজার 2 মিনিট আগে রাতে 227 মেগাওয়াট আমাদের স্টেটের। তো এই হলো অবস্থা। এবং আমরা আগেও টোটাল 500 মেগাওয়াট ব্যবস্থা করে রেখেছিলাম। তো আজকে সপ্তমী, আমাদের ধারণা যে ত্রিপুরার জন্য আমাদের কোনো মতে 330-এর বেশি, 40-এর বেশি উঠবে না, কিন্তু গতকালও এটা উঠেনি। তবু আমরা ব্যবস্থা রেখেছি 500 মেগাওয়াট
বাংলাদেশকে 100-র উপরে দেওয়ার পরেও আরো আমাদের কাছে থেকে যাবে। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকি করে, মা আমি মাদার কি ভুলি তাকি করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। এলাকার মাননীয় বিধায়িকা এবং সেনাতিগুলো আসলে আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে, তাই ইন্দ্রপুর অবশ্যই বস্ত্র সংগ্রহ করে তারপর অংশগ্রহণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। মাটির ঘরে আমরা আবারও অনেক অনেক কৃতজ্ঞ তারিখ ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা রয়েছেন প্রত্যেকের হাতে বক্তব্য দেওয়া হবে। সব মানুষের বসবাস, তো আমরা এই বস্ত্রদান অনুষ্ঠানে সর্বশ্রী মায়ের পূর্ণ ভূমিতে সবাই এই রাজ্যে বললে দাঁড়িয়ে হয়
দেবী পক্ষ চলছে। দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি একটা সাজ মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষান্ত ছিল। দুদিন আমাদের দিকে সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিদায়ীকে বারবার বলছেন আপনার কিন্তু আসতেই হবে একটা সপ্তমীতে, যেহেতু অনুরোধ করেছেন না এসে আমি এলাম না। তাছাড়া মন্দিরের 500 বছরের উপরে এই মন্দিরে করেছেন এবং আমরা এর তার আরো বেশি যাতে ডেভেলপ হয়। 17 কোটি টাকার মতো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা স্যাংশন করি এবং আমরা চাই যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসুক, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না বাইরের থেকেও মানুষ এখানে আসুক, জানুক এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন। তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় দুর্গোৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্যস্থানে এসেছেন। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি চেষ্টা বা উনার মার্গদর্শিতায় আমাদের এই মায়ের মন্দিরের জন্য 17 কোটি 66 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। আগামী দিন আমরা চাই আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের রাজ্যের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পরে আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দির। তো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা
আজকে মহাসপ্তমী মৃত পুজো হচ্ছে, এখন এক্ষুনি সন্ধি পুজো যজ্ঞ হবে, হোম হবে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, মার 12টার স্বামী সান্ধ্য ব্যঞ্জন আদি ভোগ হবে। আজকে মার সপ্তমী মৃত পুজো। মূলত কি কারণে কেন এই দুর্গাবাড়িতে পুজোটা? এটা শরৎকালে অকাল বোধন হয়, রামচন্দ্র এই পুজোটা করেছিলেন, তখন থেকে চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হচ্ছে? এখানে মা দশভূজা, এখানে দুই পূজা না, এটা মহারানী সুরক্ষা দেবী মায়ের এই রূপ দেখে, দশভূজা রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা সপ্তাহে শুনুন যে এখন থেকে সামনে পূজা করবে, পেছনে অষ্টপূজা থাকবে, এই তখন থেকে চলে আসছে। সামনে দ্বিপূজা, পেছনে রূপটা এই তো অষ্টপূজা। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা।
যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব। এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে, সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8-এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম, যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয় এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে? এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছ? 8 বছর বা 9 বছর হয়েছে। মানে তুমি কত বছর থেকে তবে বানাও? 2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দিই না। কাউকে ধরতে দাও না? সবটা তুমি তৈরি করো? রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে দিই। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25। মানে পড়া এত কম সময়? মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো? হ্যাঁ। নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না, মানে নবমীর দিন রাত্রেবেলা বাইরে বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? না, ঘোরা হয় না। পুজোর কেনাকাটি হয়েছে? হ্যাঁ। কটা কিনেছো এবার? 10টা। আচ্ছা, পাড়ার সবাই আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখন, তোমার পাড়ার সবাই প্রশংসা করে যে এত সুন্দর তুমি মূর্তি বানাও এত কম বয়সে? হ্যাঁ, সবাই প্রশংসা। বাড়িতে কে কে আছে? মা, পিসি, আমি, বাবা। এই যে ছোটবেলা থেকে তোমার মূর্তি বানানোর শখ, সেটা কিভাবে, কার থেকে, কি দেখে? মানে মূর্তি যারা বানানা ওদের থেকে দেখে আমার শখ হয়। তোমার বাড়িতে আগে কেউ বানাতো? না, আমি কে দেখি শখ? না, মানে যারা টাউনে বানানা তাদেরকে দেখে আমি বানানো শুরু করি। নিজেই আস্তে আস্তে শুরু করেছো নাকি মোবাইল বা ইউটিউব কিছু দেখে? না, নিজেই। খুবই প্রশংসার বিষয় বলাই চলে। একটু জানতে চাইবো যে তোমার বাড়িতে তোমার তো মা বাবা আছে, ওদের নামটা একটু বলো। অলোক দত্ত, মার নাম রত্না দত্ত। পুজোতে আজকে বেরোবে না? না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম এই সেই মৃৎশিল্পী, 11 বছর বয়সী। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে হতবাক হয়ে গেছেন যে এত সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে সে নিজ হস্তে এবং শুধুমাত্র
আজ থেকে নয়, আজ নিয়ে 8 বছর ধরে সে মূর্তি তৈরি করছে বা মূর্তি পুজো করে গত 2 বছর যাবত, এবং বলাই চলে যে অনেকটাই প্রশংসার বিষয়। আমরা বলবো রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছে, এমন যারা প্রতিভাবান ছেলেরা রয়েছে বা শিশুরা রয়েছে আমাদের রাজ্যে, তাদেরকে অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করা প্রয়োজন এবং প্রশংসার বিষয় রয়েছে বললেই চলে। এবং আমরা দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত অন্তরূপের তৈরি করা যে মূর্তি রয়েছে এবং সে পুজোতেও ব্রতী থাকে। সে বলল যে সে নবমীতে শুধু বের হয়, অন্যান্য দিন সে বাড়িতেই থাকে, পুজোকে বাড়ির মূর্তি সেখানে দেখতে থাকে এবং তার পাশাপাশি সে কাউকে মূর্তি তৈরি করার জন্য ধরতেও দেয় না, সম্পূর্ণটাই সে তৈরি করে। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করেছি গোটা চিত্র। পেয়ে গেছি যে এত প্রতিভাবান ছেলের মা রয়েছে। আমরা জানতে চাইবো একটু আপনার নাম। রত্না দত্ত। এটা আপনার ছেলে এত সুন্দর মূর্তি তৈরি করে, নিজেই তৈরি করে, বললো যে হাতে কাউকে ধরতেও দেয় না। কবে থেকে ওর মধ্যে এই মূর্তি তৈরি করার একটা আগ্রহ? ও 2.5 বছর থেকে ওই মানে প্রতিভা বানায় হে নিজেই গঠন করে বিসর্জন করে দিত। 2.5 বছর থেকে? 2.5 বছর থেকে মানে গণেশ, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর দিয়ে আমরা পূজা করি। তো এইবার সামনের বারও বানাইছে, এইবার একটু বড় করে সুন্দর করে বানাইছে। তারপর কয় মা আমি এখানে বয় আমি নিজে পূজা করো। আমাকে ঠিক আছে, তুমি তোমারটা তোমার মতোই করো। পূজাও কি সে নিজেই করে? নিজেই করে। তো আমি কই না, বাধা দিই না, আচ্ছা করুক না, করতে দাও। মূর্তি যে তৈরি করে মাটি, সেগুলো আপনারা নিয়ে এসে দেয়? মাটি আমরা নিয়ে আসি, ওরে সবকিছু ইয়ে করে। হে নিজে মাটি বালতির ইয়ের মধ্যে থাকার মধ্যে দিয়ে ফাড়াইয়া মূর্তি গঠন করে, কাউকে ধরতে দিত না, কাউকে না, হ্যাঁ নিজেরটা নিজেই করবো। 3টে দিন নাকি ও বেরো হয় না, শুধু নবমীর দিন বের হয়। ও কি বাড়িতেই থাকে মূর্তির সামনে? বাড়িতেই থাকে, ও মিথ্যা কথা বলে না। কেমন আপনারা ঘুরতে বেরোন না? না, আমার ছেলেকে ছাড়া আমরা ঘুরতে বেরোই। কেমন লাগে যে নিজের ছেলে এত সুন্দর, এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করে? সবার প্রশংসা নিশ্চয়ই পান। হ্যাঁ, আমরা পাড়ার সবাই, কাকিমণি, জেঠিমণি, তারা সবাই এর কাছে আয় বা আনন্দ ফুর্তি করে। আমরা সবাই মিলে মিশে অষ্টমী পূজাটা খুব আনন্দের সহিত কাটাই। আচ্ছা, এখানে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে অন্তরীপের যে বাবা রয়েছে, আমরা ওনার সাথে কথা বলবো। উনি এখানে উপস্থিত রয়েছেন, আমরা কথা বলবো। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক দত্ত। আপনাদেরকে পুজোর অনেক শুভেচ্ছা। আপনাদের বাড়িতে এত সুন্দর মূর্তি আপনার ছেলে তৈরি করে, কেমন মনে হয়? নিজেকে নিশ্চয়ই অনেকটা মানে খুব গর্বিত আমি, তো ছোট মূর্তি করতেছে করে আমি খুব গর্বিত। কত বয়স থেকে অন্তরীপ তৈরি করে? আমাদের কপাল অনেকই, ও 2.5-3 বছর থেকেই ছোট ছোট মানে কাগজ তৈরি দিয়ে মূর্তি বানাই করতো। নিজেই তৈরি করে না? কেউ সাহায্য? না, কেউ সাহায্য নেই। আপনার মধ্যে কেউ ছিল পূর্বে যারা এরকম কাজ করতো? না, এরকম ছিল না। আপনার ছেলেতেই এমন একটা প্রতিভা? হ্যাঁ, প্রতিভা আছে। প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মহল থেকে আপনার এই ছেলের এত সুন্দর কাজের জন্য? প্রশংসা নিশ্চয়ই পান বিভিন্ন মানুষের থেকে? হ্যাঁ, সবাই বলে যে ও বানাচ্ছে, আমার খুব খুশি। পুজোতে ঘোরা হয় 4টা দিন? হ্যাঁ, 4টার মধ্যে সময় পাই না, ওরে নিয়ে ঘুরে আমরা সবাই গেছে। ও বললো নাকি ও ঘুরতে বের হয় না, শুধু নভেম্বরের দিনই বের হয়? রাত্রি দিকে লাগে, ও সবচেয়ে বেশি এখানে থাকতে। তারপর রাত্রে 2টা-2.5টার দিকে বন্ধ করে তারপর আমরা ঘুরতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আপনাদের যে অন্তরীপের মা এবং বাবা কি বলছে। এখানে পাড়ার আরো ছেলে মেয়েরা রয়েছে, আমরা তাদের সাথে কিছুটা কথা বলবো। আমরা যারা এলাকাবাসীরা রয়েছে তারা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকেই এসে দাঁড়িয়ে রয়েছে অন্তরীপের সেই মূর্তি দেখার জন্য, আমরা কথা বলবো। মাসিমণি, আপনার নাম? লক্ষ্মী। বাড়ি কি এই পাড়াতেই? এই পাড়াতে। অন্তরীপ এত ছোট্ট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে? খুব সুন্দর। আপনারা এখানে পুজো দেখতে আসেন? সবসময় এনে বইয়া থাকি। হ্যাঁ, তো সন্ধ্যা থেকে 10টা-11 দিয়ে বইয়া থাকি। কেমন লাগে এত ছোট একটা ছেলে এত সুন্দর মূর্তি বানায়? আমরা তো খুব আনন্দ। হ্যাঁ, ছোট্ট থেকে এত সাহস করে সুন্দর করে বানাইতে পারে। ছোট থেকেই দেখে আসছেন আপনি? ছোট্ট দেখি বানাইতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমার নাম? অনুষ্কা রায়। বাড়ি কোথায়? এডিনগর সূর্যপাড়া। অন্তরীপ তোমার কে হয়? দাদা। দাদা এত সুন্দর মূর্তি বানায়, কেমন লাগে তোমার? ভালো লাগে। তুমি দেখেছো কোনো সময় বানানোর সময়? হ্যাঁ। থাকো তোমরা সাথে? হ্যাঁ। একাই বানায় না? হ্যাঁ।
কেমন পুজোর সময় এখানে থাকো অন্তরিদ্দার মূর্তির এখানে? হ্যাঁ। পুজোর ঘোরাঘুরি হয়েছে? হ্যাঁ। ঘুরতে বেরিয়েছো? না, বেরোনি। কবে বেরোবে? কালকে। কয়টা কেনাকাটা হয়েছে ড্রেস? 3টে। 3টে ড্রেস? কালকে বের হবে? হ্যাঁ। কার সাথে বের হবে? বাবা। বাবা। কালকে কি কি প্ল্যান একটু শুনি তোমার? কোনো প্ল্যান নেই। কোনো প্ল্যান নেই? কিছু খাওয়া দাওয়ার প্ল্যান নেই? না। কিছু বলোনি বাবাকে যে আজকে বেরোলে এগরোল খাওয়াতে হবে? হ্যাঁ। বলেছো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা দেখানোর চেষ্টা করেছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এলাকাবাসীরা কিন্তু ছোট থেকেই দেখে আসছে অন্তরীপ এত সুন্দর মূর্তি তৈরি করে থাকে, গঠন করে থাকে এবং পুজো করে থাকে। এটি বিশেষ প্রতিভাশীল বাচ্চা বা একটি ছেলের আমরা দেখানোর চেষ্টা করেছি প্রতিভার যে দর্শন রয়েছে রাজ্যের বুকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া দরকার। এত ছোট বা এত কম বয়সে সে এত সুন্দর প্রতিমা তৈরি করছে এবং সে এখানেই থাকে এবং 2 বছর যাবৎ সে নিজেই পুজো করছে এবং তার দৃশ্য আমরা মনে করেছি আপনাদের সামনে তুলে ধরা দরকার। সে কারণে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এখনকার মতো আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। Tamil Nadu, total 3, Head Constable T. Sudoraya and 2 others. And 1 other. Bihar, total 8, SI Mohammed Abbas. Total 2, SI Omid Kumar Tiwari and 1 other. Karnataka, total 16, CPI Ravi. Police personnel were attacked by the Chinese army while patrolling in the hot spring area located at the village. Sir, I will now read out the names of the martyrs.
আরে এই সাজানো ক্রিমিনাল গ্রুপ ও সিন্ডিকেট যে দমন আমার প্রাইভেট সেক্টর নবনিযুক্ত 1417 জন জওয়ানদের এখন ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মধ্যে আমি একটু আগে যেটা বললাম প্রায় 137 মহিলাও এর মধ্যে ওনারাও ট্রেনিং নিচ্ছেন এবং সেই ট্রেনিং প্রায় শেষের পথে। সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় গোমতী জেলার উদয়পুরে পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস আমরা জানি সবসময় যে বাড়িঘরের বা ওনাদের যে অফিসের যে অবস্থা সেই দিকেও আমরা চেষ্টা করছি, সেই অফিস বাড়ি নির্মাণ সেখানে করছি আমরা। এর জন্য প্রায় 12,62,00,000 টাকা বরাদ্দ করা হবে। আমি জানি কনস্টেবল থেকে ইন্সপেক্টর স্তর পর্যন্ত বিশাল একটা ভ্যাকেন্সি শূন্য পদ রয়েছে এবং এর জন্য আমি আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজি সাহেবকে নিয়ে আমি কয়েকবার মিটিং করেছি যাতে ওই শূন্যস্থান যে ভ্যাকেন্সি পোস্টগুলো আছে সেগুলো যাতে ইমিডিয়েটলি ফিল আপ করা যায়। আমাদের নিশ্চয়ই আপনারা জানেন যে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি এখন দেশের মধ্যে বলতে গেলে এটা শীর্ষস্থানে রয়েছে এবং অত্যন্ত গর্বের বিষয়। আমি আগেও কয়েকবার এই বিষয়ে বলেছি যে মণিপুর থেকে পুলিশ ট্রেনিং এর জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে একেটিডিএস এর মধ্যে তাদের ট্রেনিং দেওয়া হয়। এটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয়। ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশনেও তো আগে আমি যেটা বললাম উদ্বোধন হয়েছে এবং সেটা দ্রুততার সাথে সাইবার ব্রাঞ্চ পুলিশ স্টেশনের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। পুলিশ সাধারণ মানুষের কে রক্ষা করার দায়িত্বে ওনারা সর্বসময় ওনারা কাজ করে থাকেন। বারবার আমরা বলি সবাই যেন পুলিশ স্টেশনে যায়। কোন রকম সমস্যা হলে অনেক সময় মহিলাদের সমস্যা হয়, এর জন্য মহিলা যেহেতু ওখানে আছে পুলিশ স্টেশন আছে সব 24/7 তারা নিয়োজিত আছে, তারাও মনে খোলা মনে কথা বলতে পারে। আমাদের যেহেতু আমি এখানে যারা পুলিশ বাহিনীর আধিকারিক থেকে যারাই আছেন, বিশেষ করে যারা থানা স্তরে আছেন অন্য জায়গায়, ইউ আর মিন ফর দ্য পিপল। মানুষের সাথে আমরা আইন আদালত এগুলো থাকবে, কিন্তু মানুষের আসল যে সমস্যা সেই সমস্যার নিরসনে আপনারা কাজ করবেন। একটু প্যাশেন্সলি আপনারা করেন, আমি সেটা বলছি না আপনারা করেন না, কিন্তু মাঝে মাঝে যখন পত্রপত্রিকায় দেখি বা খবর আসে সেই জিনিসটা যদি আমরা না করি, আমরা সবসময় বলি স্বচ্ছতার এই সরকার, স্বচ্ছতার সাথে আপনারা কাজ করবেন, দেখবেন মানুষ আপনাদেরকে সারা জীবন স্মরণ রাখবে। আজকে আমরা কমেমোরেট করছি এখানে এই কারণেই করছি, যারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে
তাদেরকে আমরা স্মরণ করছি। এমন কাজ আমরা করে যাবেন, আপনারা করবেন বা আমরা করব, যাতে করে মানুষ সব সময় আমাদের কথা স্মরণ করে। আজকের এই পুলিশ শহীদ দিবসে এখানে যারাই উপস্থিত আছেন তাদেরকে আমি সাথে নিয়ে আমি এই যে গত এক বছরে 188 যারা পুলিশ বাহিনী যারা আত্মবলিদান করেছেন বা আগেও যারা করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Total 2 SI Omid Kumar Tiwari and 1 other. Karnataka total 16 CPI Roti. পুজোতে হবে আড্ডা, জমবে খাবার। জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। শারদীয় উৎসব উপলক্ষে সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে এবং আগরতলা শহরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংগঠন, সরকার এবং পৌর নিগম এবং পৌর নিগমের মাননীয় কর্পোরেটররা সহযোগে তারা এই উৎসবে সকলকে সামিল করার জন্য আনন্দ উৎসবে বস্ত্র দান বা বস্ত্র উপহার দেওয়া হচ্ছে। যাদের দুঃস্থ পরিবারের মধ্যে উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকেই প্রযুক্তি হাসি মুখে প্রত্যেক পরিবারে হাসি মুখ থাকে এবং তারা যাতে পুজো অংশগ্রহণ মায়ের পুজোতে যেতে পারেন, আনন্দে সামিল হতে পারেন। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের যিনি মাননীয় কর্পোরেটর সকলের প্রিয় শ্রী নিবাস দাস মহোদয় আমার সাথী, উনি এবার এই এলাকার কিছু ব্যক্তিকে প্রায় 3 শতাধিক ব্যক্তিকে বস্ত্র তুলে দিচ্ছেন মা বোনদের মধ্যে। মূলত উদ্দেশ্য একটাই, আমাদের রাজ্যে চলছে মুখ্যমন্ত্রী ও সমস্ত জায়গায় ঘুরে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে আমিও যাচ্ছি। নির্বাচন শুধু পুজো উপলক্ষে না, সারা বছরই উনি সামাজিক কাজ করতেন। এই এলাকার মানুষের সুখ দুঃখের সঙ্গে যাকে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের কর্পোরেটরের মধ্যে উনি হচ্ছেন নিবাস দাস। এই এলাকার সকলের পরিচিত, সকলের প্রিয় এবং সকলের প্রয়োজনে উনি কাজে লাগেন, সুখ দুঃখে সবসময় থাকেন। আমরা দেখেছি বহুদিন বস্ত্রদান আমি আর অনেকবার এসেছি। শুধু পুজো উপলক্ষে যেহেতু সবাই চাই আমরা প্রত্যেকটি পরিবারে অন্তত একটা বস্ত্র, নতুন বস্ত্র থাকুক। পুজোর সময় আমরা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে প্রত্যেকেই নতুন বস্ত্র পরিধান করে মায়ের আশীর্বাদের জন্য মায়ের প্যান্ডেলে যাই। কাজে উনিও চাইছেন এই এলাকার, ওনার এলাকার কিছু লোকের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য, তারা নতুন বস্ত্র পরিধান করে এই পুজো উপভোগ করতে পারে। সকলে মিলে যাতে পুজো উপভোগ করতে এই উদ্দেশ্যেই নির্বাচন করে এই পুজোতে হবে আড্ডা, জমবে খাবার। জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি।
নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। ক্যাম্পের বাজার একটা ক্যাম্প ওই যেটা তাই মানে এটা না বলেছেন না আপনারা না, এটা আমাদের এক্ষুনি কল ছিল, কন্ট্রোল এইটা জানিয়ে দিয়েছে আপনাদের কল সেন্টার ছিল না অন্য কল সেন্টার স্যার। পঞ্চদিন খুব ভালো গানের ব্যবস্থা ছিল, বিদ্যুতের ব্যবস্থা, এবং কোথাও কোনো কমপ্লেন হয়নি। খুব সারা রাজ্যে ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়েছে, বিদ্যুৎ নিয়ম, এবং আমাদের বাড়তি দিচ্ছি পঞ্চদিন ষষ্ঠী দিন সম্পূর্ণ ভালো, কোন রকম প্রবলেম নেই। সিঙ্গেল কল মাধ্যমে আসে কল সেন্টারে, অথচ আজকে 3 মাস আগে আমি দেখছি কল সেন্টারে হিউজ আসতো। তো গতকাল রাতে খুব ভালো ষষ্ঠী দিন গিয়েছে, আজকে সপ্তমী দিন। আজকে আমাদের কালকে ডিমান্ড ছিল সন্ধ্যা 6 ছিল আমাদের রাজ্যের জন্য, আমাদের পিক ডিমান্ড ছিল 304 মেগাওয়াট আমাদের, এবং বাংলাদেশ আমরা পাঠিয়েছি। তো বাংলাদেশ পাঠানোর পর আমাদের 304 মেগাওয়াট, আমাদের এর পরে আমাদের 500 মতো, আমাদের 500 মতো মেগাওয়াট বিদ্যুৎ আমরা রেডি করে গেছি লাগেনি, এবং 304 সন্ধ্যা 6টায় এটা যত বাড়তে থাকলো দেখা গেল এটা মেশে 207 এই হলো অবস্থা। এবং আমরা আগেও টোটাল 500 মেগাওয়াট ব্যবস্থা করে রেখেছিলাম। তো আজকে সপ্তমী, আমাদের ধারণা যে ত্রিপুরার জন্য আমাদের কোনো মতে 330-এর বেশি 40-এর বেশি উঠবে না, কিন্তু গতকালও এটা উঠেনি। তবু আমরা ব্যবস্থা রেখেছি 500 মেগাওয়াট। বাংলাদেশকে 100-এর উপরে দেওয়ার পরেও আরো আমাদের কাছে থেকে যায়। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা।
এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার কি ভুলি তাকে করে, মা আমি মাদার কি ভুলি তাকে করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। এলাকার মাননীয় বিধায়িকা এবং ছোটাটুকু রাস্তায় আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে, তাই এগুলো অবশ্যই বস্ত্র সংগ্রহ করে তারপর ভোজনে অংশগ্রহণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। মাটির ঘরে আমি আবারও অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা রয়েছেন প্রত্যেকের হাতে বক্তব্য দেওয়া হবে। সব মানুষের বসবাস, তো আমরা এই বস্ত্র দান অনুষ্ঠানে পদ্মশ্রী মায়ের পূর্ণ ভূমিতে সবাই এই রাজ্যে বললে দাঁড়িয়ে হয়। দেবী পক্ষ চলছে, দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি একটা মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে। এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আনন্দ করতে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষমতা ছিল। দু তিন দিন আমাদের দিকে সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সেটা সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিদায়ীকে বারবার বলছেন আপনার কিন্তু আসতেই হবে একটা সপ্তমীতে। যেহেতু অনুরোধ করেছেন না এসে আমি আসলাম। তাছাড়া মন্দিরের 500 বছরের উপরে এই মন্দিরে করেছেন এবং আমরা এর তার আরো বেশি যাতে ডেভেলপ হয়। 17 কোটি টাকার মতো আরো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যয় স্যাংশন করি এবং আমরা চাই
যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসেন, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না বাইরের থেকেও মানুষ এখানে আসুক জানো, এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন, তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় দুর্গোৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্যস্থানে এসেছে। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি চেষ্টা বা উনার মার্গদর্শিতায় আমাদের এই মায়ের মন্দিরের জন্য 17,66,00,000 টাকা মঞ্জুর হয়েছে। আগামী দিন আমরা চাই আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের রাজ্যের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পরে আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দির। তো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা মহাসপ্তমী গৃহীত পুজো হচ্ছে, এখন এক্ষুনি সন্ধি পুজো যজ্ঞ হবে, হোম হবে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, মার 12টায় স্বামী সান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে। আজকে
মার সবচেয়ে গৃহীত পুজো। মূলত কি কারণে কেন এই দুর্গাবাড়িতে পুজোটা? এটা শরৎকালে অকাল বোধন হয়, রামচন্দ্র এই পুজোটা করেছিলেন, তখন থেকে চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা আছে? এখানে মা দশভূজা, এখানে ত্রিপুরা না। এটা মহারানী সুরক্ষা দেবী মায়ের এই রূপ দেখে, দশভূজা রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা স্বপ্নাদেশ হলো যে এখন থেকে সামনে পূজা করবে, পেছনে অষ্টপূজা থাকবে। তখন থেকেই চলে আসছে, সামনে দ্বিপূজা, পেছনে রূপটা এই তো অষ্টপূজা। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার। জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব। এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যিনি মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে, সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8 এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয় এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে? এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছো? 8 বছর বা 9 বছর হয়েছে। তুমি কত বছর থেকে তবে বানাও?
2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দিই না। কাউকে ধরতে দাও না? সবটা তুমি তৈরি করো? রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে ফেলি। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25, মানে পড়া এত কম সময়? মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো? হ্যাঁ। নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না, মানে নবমীর দিন রাত্রেবেলা বেরোই। বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? না, ঘোরা হয় না। পুজোর কেনাকাটি হয়েছে? হ্যাঁ। কটা কিনেছো এবার? 10টা। আচ্ছা, পাড়ার সবাই আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে রয়েছে এখন, তোমার পাড়ার সবাই প্রশংসা করে যে এত সুন্দর তুমি মূর্তি বানাও এত কম বয়সে? হ্যাঁ, সবাই প্রশংসা। বাড়িতে কে কে আছে? মা, পিসি, আমি, বাবা। এই যে ছোটবেলা থেকে তোমার মূর্তি বানানোর শখ, সেটা কিভাবে, কার থেকে, কি দেখে? মানে মূর্তি যারা বানানা ওদের থেকে দেখে আমার শখ হয়। তোমার বাড়িতে আগে কেউ বানাতো? না, আমি কে দেখি শখ? না, মানে যারা যারা টাউনে বানানা তাদেরকে দেখে আমি বানানো শুরু করি। নিজেই আস্তে আস্তে শুরু করেছো নাকি মোবাইল বা ইউটিউব কিছু দেখে? না, নিজেই। খুবই প্রশংসার বিষয় বলাই চলে। একটু জানতে চাইবো যে তোমার বাড়িতে তোমার তো মা বাবা আছে, ওদের নামটা একটু বলো। অলোক দত্ত, মার নাম রত্না দত্ত। পুজোতে আজকে বেরোবে না? না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম এই সেই মৃৎশিল্পী, 11 বছর বয়সী। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়ে হতবাক হয়ে গেছেন যে এত সুন্দর একটি প্রতিমা তৈরি করেছে সে নিজ হস্তে, এবং শুধুমাত্র আজ থেকে নয়, আজ নিয়ে 8 বছর ধরে সে মূর্তি তৈরি করছে বা মূর্তি পুজো করে গত 2 বছর যাবত, এবং বলাই চলে যে অনেকটাই প্রশংসার বিষয়। আমরা বলবো রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছে, এমন যারা প্রতিভাবান ছেলেরা রয়েছে বা শিশুরা রয়েছে আমাদের রাজ্যে, তাদেরকে অবশ্যই সম্বর্ধনা জ্ঞাপন করা প্রয়োজন এবং প্রশংসার বিষয় রয়েছে বললেই চলে। এবং আমরা দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত অন্তরবের তৈরি করা যে মূর্তি রয়েছে এবং সে পুজোতেও ব্রতী থাকে। সে বলল যে সে নবমীতে শুধু বের হয়, অন্যান্য দিন সে বাড়িতেই থাকে, পুজোকে বাড়ির মূর্তি সেখানে দেখতে থাকে, এবং তার পাশাপাশি সে কাউকে মূর্তি তৈরি করার জন্য ধরতেও দেয় না, সম্পূর্ণটাই সে তৈরি করে। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করেছি গোটা চিত্র। পেয়ে গেছি যে এত প্রতিভাবান ছেলের মা রয়েছে। আমরা জানতে চাইবো একটু আপনার নাম? রত্না দত্ত। এটা আপনার ছেলে এত সুন্দর মূর্তি তৈরি করে, নিজেই তৈরি করে, বললো যে হাতে কাউকে ধরতেও দেয় না। কবে থেকে ওর মধ্যে এই মূর্তি তৈরি করার একটা আগ্রহ? ও 2.5 বছর থেকে মানে প্রতিভা বানায় হে নিজেই গঠন করে বিসর্জন করে দিত। 2.5 বছর থেকে? 2.5 বছর থেকে, মানে গণেশ, লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর দিয়ে আমরা পূজা করি। তো এইবার সামনে বারও বানাইছে, এইবার একটু বড় করে সুন্দর করে বানাইছে। তারপর কয় মা আমি এখানে বয় আমি নিজে পূজা করো। আমাকে ঠিক আছে, তুমি তোমারটা তোমার মতোই করো।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক। হ্যাঁ, আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে। কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক। হ্যাঁ, আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে দিকেছি না, যেখানে ডিসি আর দিকেছি। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে তখন তারা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাস ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে, খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তে শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 বাজে ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর দিতে আইছে না? এখন এমনিতে দিকেছে না, যেখানে ডিসি চার্জ দিকাইছে। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি ওই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলার রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক ট্রাক ট্রাক। হ্যাঁ, আপনি তো অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 বাজে ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে। তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব। ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, ওই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিচ্ছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাব বডি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসের থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসের ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসের থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসের থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে দিকেছি না, যেখানে ডিসি চার্জ দিকেছি। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাস ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি এই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি আর কি। যাদের হাসপাতাল দিকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আমার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে দিকেছি না, যেখানে ডিসি আর দিকেছি। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার হাসপাতাল থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাস ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। আর ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি এই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাব বডি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, হ্যাঁ। অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিছু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানীবাড়ি। হ্যাঁ, গাড়িটা দাঁড়ানো ছিল। আমি গাড়ি একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 বাজে ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি আর জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর 29 ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, হ্যাঁ। অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তার পরিবারের না জানি না, তারা এক লগে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানীবাড়ি। হ্যাঁ, গাড়িটা দাঁড়ানো ছিল। আমি গাড়ি একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতেছেন? এখন আমি যেখানে ডিসি লিখাইছি। আপনি জানাইছেন? হ্যাঁ। রেফার করাতে তারা ডিস্ট্রিক্ট হসপিটাল আগর জিবি হসপিটালে রেফার কৈলাস গোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা আবার 26জন পুরুষ লোক আছে। তো ওই যে বয়স মহিলাটার মানে করার মতো এমন নাই। তো আমারও কইছে বাঁচাবে লাগে, আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করে লাগলে আমরা ভোরবেলা করবো। আর ওই ভোরবেলা ঈদের সময় আমি মোটামুটি জানি আর আশেপাশে ওই অ্যাম্বুলেন্স দিয়ে আইসি। একজন রোগীর আমরা 4 জন তো আইসি। অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালকটা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি অবস্থা খারাপ। মোটামুটি সবাই আহত হয়েছে, সে একটু আমার লাগছে। দুর্ঘটনাটা ঠিক কিভাবে তো কইতে পারতাম না, এটা আমরা তো কিছু সবাই বুয়াত আসলাম, সামনে দিকে তো দেখা ঘুমাইয়া চালাইছে না, ভালোভাবে চালাইছে এটা তো দেখা হয় না কিছু না। মানে সামনে একটা মালে আসলো, মালগাড়ির মধ্যে গেছে মারছে, খুব সম্ভব পাঞ্জাব বডি। তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তে শরীরে প্যারালাইসিসের মতো এটাই ধরনের আর কি। তো আমরা টোটাল 5 জন বয়স্ক মহিলারে রেফার করছে, তাই লইয়া আছে।
কালকে কৈলাসের থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসের ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসের থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসের থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যেখানে ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাস ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রোগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাই, অবস্থা খারাপ। যতজন আসলে সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানতে? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাব বডি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে। কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যেখানে ডিসি আর জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসছিল সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবপটি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে দিকেছে না, যেখানে ডিসি চার্জ দিকেছে। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর 29 ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, এই একজন রোগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবপটি। যাদের হাসপাতাল রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানিবাড়ি গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালা আছে? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, ওই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কীভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তে শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আমার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যেখানে ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, ওই একজন রোগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবপটি। যাদের হাসপাতাল রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো তেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলার রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আমার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, হ্যাঁ। এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাই, অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে, খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলার রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছেন? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে, খুব সম্ভবত পাঞ্জাবটি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, হ্যাঁ। অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানীবাড়ি। হ্যাঁ, গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল। হ্যাঁ, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যেখানে ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, ওই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তে শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাত্রে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যেখানে ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাত্রে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক কে আছে? অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাই, অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, হ্যাঁ। এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2002 কোনো কি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার সুবিধা আইছে? এখন আসতে দেখেছি না, দেখাইছি যারা দেখাইছি। আপনি জানেন এই বিষয়টা? আগরতলা রেফার করে এখন তারা হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটাল রেফার করছে কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ আছে, তো বয়স্ক মহিলাটার হেল্প করার মতো কেউ নাই। তো আমারও ভাই হিসাবে লাগে, আমারও কইছে যে চলো একটু বোধহয় দরকার লাগলে আমরা বেলায় পড়বো। ওই ভোরবেলায় আমার রাস্তার মধ্যে মোটামুটি জিরানি আর আশেপাশে হইব ওই এভারেজ দিয়া যে আইসি একজন বিরিয়ালি আমরা সাইড দিয়ে আইসি। ওই অ্যাক্সিডেন্ট ওই 4 জন এখন ভর্তি হসপিটালে। অ্যাম্বুলেন্স তো আমরা তো অন্ধকারে একদম বাড়িয়ে খাইয়া অবস্থা, মোটামুটি সবাই হয়েছে, বেশি একটু লাগছে। দুর্ঘটনা হয়েছে কিভাবে জানি এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা পিছনে সবাই বুয়াতলাম আর সামনে দিকে দেখা যায় না। তারা ঘুমায় লাইতেছে না ভালো চালাইতেছে, এটা তো পাওয়া যায় না কিছু। মানে সামনে এক মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে সেটা মারবে খুব সম্ভবত পাঞ্জাব বডি তো হাইটসার 2বার করছে, রাস্তার শরীর প্যারালাইসিসের কেমন এই সব ধরনের আমরা 5 ওই বয়স্ক মহিলারে করছে, তাই লইয়া 5 জন কিন্তু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানিবাড়ি গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, এই একজন রোগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছেন? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি আর কি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? আর তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানি ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 বাজে ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর 29 ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়ব। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানবেন? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যারা হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তে শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তার পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে এমনি মানুষের কাছে রানীবাড়ি বসে রানীবাড়ি গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাত্রে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালায়? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়া যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটাল। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানি? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি। যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলার রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবিআইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? এটা তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা রয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, খালি ডিসি স্যার জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক কে আছে? অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানছেন? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবটি যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে রানিবাড়ি গাড়িটা দাঁড়ানো ছিল। আমি একটা দাঁড়ানো ছিল, হ্যাঁ। এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগবে? এটা কুয়াশা লেখা দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিকে চাবাইতে গিয়া কুয়াশা লেখা দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালান? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর দিতে আইসে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাস ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লই আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক হয়ে আছে। অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলো সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। আচ্ছা, দুর্ঘটনাটা হয়েছে কীভাবে এটা জানবেন? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনে দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবপটি। আচ্ছা, যাদের হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল ওনার কী সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, রাস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক। হ্যাঁ, আপনি তো অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তারা 3 জন। পরিবারের লোকজন কজন আছে? কিন্তু তো তারা পরিবারের না জানি না, তারা এক লোকে আইসে আর এমনি মানুষের কাছে রানিবাড়ি বসে গাড়িটা দাঁড়ানি ছিল। আমি গাড়ি একটা দাঁড়ানো ছিল। এটার মধ্যে কিভাবে ধাক্কা লাগলো? এটা কুয়াশা লেগে দেখা গেছে না। কয়টার সময় মানে এই ঘটনা হয়েছে? 3টা 3:30 ভোর রাতে। আমার একটা গাড়ি ওভারটেক করছে, তাই আমি আমার বাম দিয়ে চাবাইতে গিয়া কুয়াশা লেগে দেখছি না, ওই আমার সামনে যে ট্রাক আছে। আপনার নাম কি? উত্তম কুমার নাথ। হাসপাতালে অ্যাম্বুলেন্স কতদিন যাবত চালাচ্ছে? আমি 2020 থেকে। এখন অব্দি হাসপাতাল কর্তৃপক্ষ আপনার মানে খোঁজখবর নিতে আইছে না? এখন এমনিতে জিজ্ঞাসা না, যে খালি ডিসি চার্জ জিজ্ঞাসা। আপনি জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ। আগরতলা রেফার করার পরে এখন তারা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটালে রেফার করছে। কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে তারা তো আবার শুধু একজন পুরুষ লোক আছে, তো ওই যে বয়স্ক মহিলাটারে মানে হেল্প করার মতো এমন কেউ নাই। তো আমারও কইছে ভাই হিসাবে লাগে, তো আমারও কইছে যে চলো একটু গেলে ভর্তি করাই, দরকার লাগলে আমরা ভোরবেলা আই পড়বো। ওই ভোরবেলা আইতে সময় রাস্তার মধ্যে মোটামুটি জিরানিয়ার আশেপাশে হইব, ওই অ্যাম্বুলেন্স দিয়ে যে আইসি, এই একজন রুগীরে লিয়ে আমরা 4 জন তো আইসি। ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন এখন ভর্তি হসপিটালে। বর্তমানে অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালক তো আমরা তো অন্ধকারের মধ্যে একদম বাড়ি উড়িয়ে খাইয়া অবস্থা খারাপ। যতজন আসলে সবাই কি আহত হয়েছে? মোটামুটি সবাই আহত হয়েছে, বেশি একটু আমার লাগছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে এটা জানতে? এটা তো কইতে পারতাম না স্যার, এটা তো আমরা তো পিছনে সবাই বুয়াত আসলাম, আর সামনের দিকে তো দেখা যায় না। তারা ঘুমাইয়া চালাইতেছে না ভালোভাবে চালাইতেছে, এটা তো দেখাও যায় না কিছু। মানে সামনে একটা মালগাড়ি আসলো, এই মালগাড়ির মধ্যে গিয়ে সেটা মারছে। খুব সম্ভবত পাঞ্জাবপটি। যাদের হাসপাতাল রেফার করা হয়েছিল ওনার কি সমস্যা হয়েছে? তো হাই প্রেশার, 2বার স্ট্রোক করছে, আস্তা শরীরে প্যারালাইসিসের মতো কেমন, এটাই সব ধরনের আর কি। কিন্তু আমরা টোটাল 5 জন ওই বয়স্ক মহিলারে রেফারটা করছে, তাইলে লইয়া 5 জন। নাম কি আপনার? পিন্টু রায়।
কালকে কৈলাসহর থেকে আগরতলা রেফার দিয়েছে কোন হাসপাতাল থেকে? কৈলাসহর ডিস্ট্রিক্ট হসপিটাল। কৈলাসহর থেকে রেফার দিয়েছে আগরতলা। জিবি আইতে কৈলাসহর থেকে আইতে আবার অর্ধেক রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির সঙ্গে মানে ট্রাক 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 হ্যাঁ। আপনি তো অ্যাম্বুলেন্স চালক, অ্যাম্বুলেন্সের মধ্যে কতজন আছে? মধ্যে পেশেন্ট আছে একজন আর তার লগে তার 3 জন। পরিবারের লোকজন কজন আছে? আমরা মা দুর্গার কাছে শারদীয় উপলক্ষে রাজ্যবাসীকে জানাই প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে সমগ্র বিশ্ব যাতে শান্তি সম্প্রীতি থাকে। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের এই আশীর্বাদ দেয়, এটি কামনা করি। আর আমাদের রেজিস্ট্রেশন শারদীয়া উপলক্ষে আমরা মা দুর্গার কাছে শারদীয় উপলক্ষে রাজ্যবাসীকে জানাই প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে সমগ্র বিশ্ব যাতে শান্তি সম্প্রীতি থাকে। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের এই আশীর্বাদ দেয়, এটি কামনা করি। আর আমাদের রেজিস্ট্রেশন শারদীয়া উপলক্ষে যেমন শৌচালয়ের ব্যবস্থা করেছে, আর পানীয় জলের দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে। সেই সাথে আপনাদেরও জানাই শারদীয় প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন। মা দুর্গা যেমন আমরা দেখতে পাই পশুকে যেভাবে অন্যায়ের প্রতিবাদে পশুকে বধ করেছে, আমরা সেভাবে লক্ষ্য রাখবো যাতে এই দুষ্ট চক্র যাতে বাড়াবাড়ি না করতে পারে, সেই দিকে দৃষ্টি রাখবো। আর আমরাও দৃষ্টি রাখছি। আর মার কাছে প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে, শান্তি সম্প্রীতি ভালোবাসা রেখে যাতে আমরা করতে পারি, এই আমার কামনা। শারদ শুভেচ্ছায় ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন সমস্ত এলাকাবাসীকে, তৎসঙ্গে সারা ত্রিপুরাবাসীকে। এই 2023 শারদীয় শুভেচ্ছা যেন হয়ে ওঠে এক আনন্দঘন পরিবেশ। সবাইকে এটা আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে বিনম্র অভিবাদন। আমি আমাদের এই ওল্ড ন্যাশনাল ক্লাবের সমস্ত কার্যকর্তারা সাংঘাতিকভাবে পরিশ্রম করেছে লাস্ট 4 দিন 5 দিন ধরে। তাদের অক্লান্ত সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে ওল্ড ন্যাশনাল ক্লাবের মোটামুটি একটা আমরা প্রদর্শিত করতে পেরেছি। তৎসঙ্গে আমরা কয়েকটা কার্যক্রম অনুষ্ঠিত করেছি বিগত 7 দিন যাবৎ বা লাস্ট 2 মাস যাবৎ। এই পূজাকে কেন্দ্র করে আমরা 3-4 মাস ধরে কয়েকটা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, যেমন বৃক্ষরোপণ, তারপরে রক্তদান, তারপর আমাদের মেগা হেলথ ক্যাম্প, এবং পঞ্চমী দিনে আমাদের ভারতীয় আর ত্রিপুরা রাজ্য সভাপতি প্রদেশ বিজেপির উপস্থিত ছিলেন। তৎসঙ্গে এই এলাকার অভিভাবক ডক্টর দিলীপ দাস মহোদয় উপস্থিত ছিলেন। আমরা 175 জন লোককে বস্ত্রদান করেছি। এটাও আমাদের একটা সহযোগিতা বলবো না, আমরা মানুষের সঙ্গে শেয়ার করেছি আনন্দঘন মুহূর্তটি। তো আমার
একটাই অনুরোধ থাকবে সারা রাজ্যবাসীকে, তৎসঙ্গে এলাকাবাসীকে, যে পূজা যেন হয় আনন্দঘন এবং সবার জন্য সমৃদ্ধির রাস্তা হয়। ধন্যবাদ। আজ মহাসপ্তমী দিনে, মায়ের আগমনের দিনে, আমি ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট শ্রী নারায়ণ চৌধুরী বলছি যে এই সপ্তমী দিনে সারা ত্রিপুরাবাসীর সুখ সমৃদ্ধি, শান্তি, সুখ, আনন্দ, প্রেম যাতে তাদের বর্ধিত থাকে এবং প্রতিটা মুহূর্ত যাতে সুন্দর এবং সুখময় হয়ে ওঠে, এই কামনা করি। আমি আর কামনা করি যে আমাদের সাথে এক সহযোগিতা, প্রত্যেকটা দর্শনার্থীকে আমি সহযোগিতার জন্য আমন্ত্রণ করব। যারা আমাদের পুরো পূজা প্যান্ডেলে প্রবেশ করবেন তারা অবশ্যই আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে সহযোগিতা করবেন এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবেন। আজকের দিনে এই মহাসপ্তমীতে আমাদের ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে সাদর অভিনন্দন জানাই এবং প্রত্যেকটা দর্শনার্থী যেন আমাদের পূজা প্যান্ডেলে প্রবেশ করে মূর্তিকে প্রদর্শন করে সুখ সমৃদ্ধির কথা মনে রেখে চলেন, এই আমি প্রত্যেকে কামনা করি। আবারও আমি কামনা করি যাতে প্রত্যেকটা ত্রিপুরাবাসী এই পূজার মুহূর্তগুলো সুন্দর এবং সুখ শান্তিতে মুখরিত উঠে। আমি আরও কামনা করি যে প্রতিটা সেকেন্ড যাতে আমাদের আনন্দে আমরা মা দুর্গার কাছে শারদীয় উপলক্ষে রাজ্যবাসীকে জানাই প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। মা দুর্গার কাছে প্রার্থনা করছি যে সমগ্র বিশ্ব যাতে শান্তি সম্প্রীতি থাকে, মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের আশীর্বাদ দেয়, এটি কামনা করি। আর আমাদের রেজিস্ট্রেশন শারদীয়া উপলক্ষে যেমন শৌচালয়ের ব্যবস্থা করেছে আর পানীয় জলের, দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে। সেই সাথে আপনাদেরও জানাই শারদীয় প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা ও অভিনন্দন। মা দুর্গা যেমন আমরা দেখতে পাই অসুরকে যেভাবে অন্যায়ের প্রতিবাদে অসুরকে বধ করেছে, আমরাও সেইভাবে লক্ষ্য রাখবো যাতে এই দুষ্ট চক্র যাতে বাড়াবাড়ি না করতে পারে, ঠিকই দৃষ্টি রাখবো। আর আমরাও দৃষ্টি রাখছি। আর মার কাছে প্রার্থনা করি সবাই সুখে শান্তিতে, শান্তি সম্প্রীতি ভালোবাসা রেখে যাতে আমরা করতে পারি, এই আমার কামনা। শারদ শুভেচ্ছায় ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে প্রথমে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন সমস্ত এলাকাবাসীকে, তৎসঙ্গে সারা ত্রিপুরাবাসীকে। এই 2023 শারদীয় শুভেচ্ছা যেন হয়ে ওঠে এক আনন্দঘন পরিবেশ। সবাইকে এটা আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে বিনম্র অভিবাদন। আমি আমাদের এই ওল্ড ন্যাশনাল ক্লাবের সমস্ত কার্যকর্তারা সাংঘাতিকভাবে পরিশ্রম করেছে লাস্ট 4-5 দিন ধরে। তাদের অক্লান্ত সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে ওল্ড ন্যাশনাল ক্লাবের মোটামুটি একটা আমরা প্রদর্শিত করতে পেরেছি। তৎসঙ্গে আমরা কয়েকটা কার্যক্রম অনুষ্ঠিত করেছি বিগত 7 দিন যাবৎ।
বা লাস্ট 2 মাস যাবৎ এই পূজাকে কেন্দ্র করে আমরা 3-4 মাস ধরে কয়েকটা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, যেমন বৃক্ষরোপণ, তারপরে রক্তদান, তারপর আমাদের মেগা হেলথ ক্যাম্প, এবং পঞ্চমী দিনে আমাদের ভারতীয় আর ত্রিপুরা রাজ্য সভাপতি প্রদেশ বিজেপির উপস্থিত ছিলেন। তৎসঙ্গে এই এলাকার অভিভাবক ডক্টর দিলীপ দাস মহোদয় উপস্থিত ছিলেন। আমরা 175 জন লোককে বস্ত্রদান করেছি। এটাও আমাদের একটা সহযোগিতা বলবো না, আমরা মানুষের সঙ্গে শেয়ার করেছি আনন্দঘন মুহূর্তটি। তো আমার একটাই অনুরোধ থাকবে সারা রাজ্যবাসীকে, তৎসঙ্গে এলাকাবাসীকে, যে পূজা যেন হয় আনন্দঘন এবং সবার জন্য সমৃদ্ধির রাস্তা হয়। ধন্যবাদ। আজ মহাসপ্তমী দিনে, মায়ের আগমনের দিনে, আমি ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট শ্রী নারায়ণ চৌধুরী বলছি যে এই সপ্তমী দিনে সারা ত্রিপুরাবাসী সুখ সমৃদ্ধি, শান্তি, সুখ, আনন্দ, প্রেম যাতে তাদের বর্ধিত থাকে এবং প্রতিটা মুহূর্ত যাতে সুন্দর এবং সুখময় হয়ে ওঠে, এই কামনা করি। আমি আর কামনা করি যে আমাদের সাথে সহযোগিতা, প্রত্যেকটা দর্শনার্থীকে আমি সহযোগিতার জন্য আমন্ত্রণ করব। যারা আমাদের পুরো পূজা প্যান্ডেলে প্রবেশ করবেন তারা অবশ্যই আমাদের ভলেন্টিয়ারদের সঙ্গে সহযোগিতা করবেন এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবেন। আজকের দিনে এই মহাসপ্তমীতে আমাদের ওল্ড ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে সাদর অভিনন্দন জানাই এবং প্রত্যেকটা দর্শনার্থী যেন আমাদের পূজা প্যান্ডেলে প্রবেশ করে মূর্তিকে প্রদর্শন করে সুখ সমৃদ্ধির কথা মনে রেখে চলেন, এই আমি প্রত্যেকে কামনা করি। আবারও আমি কামনা করি যাতে প্রত্যেকটা ত্রিপুরাবাসী এই পূজার মুহূর্তগুলো সুন্দর এবং সুখ শান্তিতে মুখরিত উঠে। আমি আরও কামনা করি যে প্রতিটা সেকেন্ড যাতে আমাদের আনন্দে অতিবাহিত হয়। এই দুর্গাপূজার মায়ের আগমনের দিনে এই কামনা করে আমি আমার বক্তব্য নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতা। আরে গিফটেড তো একটা নাকি একটা আপনার পিস নিব, এটাই একটা বাইক। বাকি সব কি নতুন বুঝাই যায় মানে 60 টাকা আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব
তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে মা আমি মাদার কি ভুলি তাকি করে মা আমি মাদার কি ভুলি তাকি করে মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ এলাকার মাননীয় বিধায়িকা এবং শিক্ষার্থীদের আসলে আপনাদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে তাই এগুলো আপনারা অবশ্যই দস্তুর সংগ্রহ করে তারপর মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের হাতে পুজোর এই আয়োজনের বস্ত্র তুলে দিচ্ছি। মাটির ঘরে আমরা আবারও অনেকটা কৃতজ্ঞ কার্যক্রম জ্ঞাপন করছি। আপনারা যারা রয়েছেন প্রত্যেকের হাতে বক্তব্য দেওয়া হবে। সব মানুষের বসবাস বা আমরা এই বস্ত্র দান অনুষ্ঠানে সর্বশ্রী মায়ের পূর্ণ ভূমিতে সবাই দেবী পক্ষ চলছে। দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি একটা সাজ মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি
এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি। এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের করছে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষান্ত ছিল। 2-3 দিন যে আমাদের ক্রিকেট, সেখানে তার কান্তি যেহেতু ছিল, এখন কিন্তু সরে যাবে। সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মাননীয় বিদায়ীকে বারবার বলছেন আপনারা কিন্তু আসতেই হবে আজকে সপ্তমীতে। যেহেতু অনুরোধ করেছেন, না এসে আমি এলাম না। তাছাড়া মন্দিরের 500 বছরের উপরে এই মন্দিরে অনেক করেছেন এবং আমরা এর তার আরো বেশি যাতে ডেভেলপ হয়। 17 কোটি টাকার মতো নতুন ভাবে আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা ব্যয় বরাদ্দ স্যাংশন করি এবং আমরা চাই যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের পর এখানে পর্যটকরা আসুক, যারা দর্শনার্থীরা আছেন, ভক্তিপ্রাণ মানুষরা আছেন, শুধু ত্রিপুরার না, বাইরের থেকেও মানুষ এখানে আসুক, জানুক এবং এটাকে আরো প্রচার প্রসার প্রয়োজন। তাতে করে এখানকার মাকে সামনে রেখে এখানকার যে আর্থসামাজিক উন্নয়নও কিন্তু গুরুজনরা প্রত্যেককে আমার এই শারদীয় দুর্গোৎসবের প্রণাম জানাই। আজকে সত্যি আমরা ধন্য হয়েছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের এই পুণ্যভূমি কল্পেশ্বরী মায়ের পুণ্য স্থানে এসেছে। আমাদের এই কল্পেশ্বরী মায়ের মন্দিরের উন্নয়ন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি চেষ্টা বা উনার মার্গদর্শিতায় আমাদের এই মায়ের মন্দিরের জন্য 17 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। আগামী দিন আমরা চাই আমাদের এই ঐতিহ্যহীন আমাদের রাজ্যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের আমাদের এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির তো আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা
মহাসপ্তমী মৃত পুজো হচ্ছে এখন, এক্ষুনি সন্ধি পুজো যজ্ঞ হবে, হোম হবে, এরপরে পুষ্পাঞ্জলি হবে, মার 12টা স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে। আজকে মার সপ্তমী মৃত পুজো। মূলত কি কারণে কেন এই দুর্গাবাড়িতে পুজোটা? এটা শরৎকালে অকাল বোধন হয়, রামচন্দ্র এই পুজোটা করেছিলেন, তখন থেকে চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা আছে? এখানে মা দশভূজা, এখানে ত্রিপুরা, এটা মহারানী সুরক্ষা দেবী মায়ের এই রূপ থেকে, দশভূজা রূপ থেকে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা সব কাজে শুনুন যে এখন থেকে সামনে পূজা করবে, পেছনে অষ্টপূজা থাকবে, তখন থেকে চলে আসছে। সামনে পূজা, পেছনে রূপটা এই তো অষ্টপূজা। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ। পুজোতে হবে আড্ডা, জমবে খাবার, জমজমাটি আড্ডা ও খাবারের নতুন ঠিকানা রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টার। এখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত শেফ দ্বারা সুস্বাদু খাবার প্রস্তুত করা হয়। আমাদের এখানে রয়েছে লজিজ খাবারের আনলিমিটেড মেনু, রয়েছে রেড চিলি স্পেশাল রোল, পাশাপাশি যে কোনো সামাজিক অনুষ্ঠানের অর্ডারও নিয়ে থাকি আমরা। এই প্রথম রানীর বাজারে লাইভ কিচেনের কনসেপ্ট সহ দর্শকদের মন কাড়া খাবার নিয়ে আমরা তো রেডি। নতুন কিছু ট্রাই করতে আপনারা রেডি তো? দেরি না করে আজই আসুন রেড চিলি 7 স্টার ফাস্ট ফুড সেন্টারে। আমাদের ঠিকানা রানীর বাজার, থানা রোড, পশ্চিম ত্রিপুরা। যোগাযোগ করুন 8118929355 এই নাম্বারে। স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়, আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই শারদ উৎসব। এবং এই শারদ উৎসবের জন্য গোটা দেশবাসী প্রহর গুনতে থাকে কবে আসবে এই ষষ্ঠী পুজো থেকে শুরু করে আমাদের দশমী পর্যন্ত, যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেখানে উপস্থিত রয়েছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে মৃৎশিল্পী রয়েছে তাকে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাওয়ার মতোই ঘটনা রয়েছে। সে কারণে আমরা এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমেই জানিয়ে রাখবো গোটা রাজ্যবাসীকে ত্রিপুরা নিউজ 8-এর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা উপস্থিত রয়েছি এডিনগর সূর্যপাড়ায় এবং এখানে আমরা প্রথমেই দেখানোর চেষ্টা করব আপনাদের যে দুর্গা প্রতিমা রয়েছে। আজ ষষ্ঠী পুজো প্রথম দিন, প্রতিমাকে আপনাদের প্রথমেই দেখানোর চেষ্টা করবো এবং তার পাশাপাশি লেখা রয়েছে সেই মৃৎশিল্পীর নাম, যার মাত্র 11 বছর বয়স। নিশ্চয়ই আপনারা শুনে অবাক হয়েছেন যে এত কম বয়সে এত সুন্দর মূর্তি তৈরি করা বা গঠন করা সত্যিই একেবারে বলাই চলে আশ্চর্যজনক বিষয় এবং তাদের আগ্রহকে সত্যিই প্রশংসা জানাতে হয়। আমরা সেই মৃৎশিল্পীর সাথে বর্তমানে কথা বলার চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমরা সেই দুর্গা প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবারে মৃৎশিল্পীকে আমরা পেয়ে গেছি, এই সেই 11 বছরের মৃৎশিল্পী আমাদের সাথে রয়েছে অন্তরীপ। অন্তরীপ, কেমন লাগছে তোমার মূর্তি এত সুন্দর সবাই দেখছে, কেমন লাগছে প্রথমে জানো? ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? 6। কবে থেকে ভেবেছো যে তুমি দুর্গা প্রতিমা বানাবে এবার দুর্গা পুজোতে?
এবার এই তো 2 মাস হয়েছে। সব সময় বানাও? ইয়েস। প্রত্যেকবার বানাও? হ্যাঁ। কত বছর ধরে বানাচ্ছ? 8 বছর বা 9 বছর হয়েছে। মানে তুমি কত বছর থেকে তবে বানাও? 2.5 বছর। তোমাকে কেউ সাহায্য করে? না, নিজেই তৈরি করো? ইয়েস। আচ্ছা, সব সাজসজ্জা সবকিছু তুমিই করো? হ্যাঁ। এছাড়া একটু জানতে চাইবো যে এই যে মূর্তির সাজসজ্জা থেকে শুরু করে এইভাবে তৈরি করা বা পুজো করা, তোমাদের এখানে প্রত্যেক বছর পুজো হয়? না, ওই গতবার থেকে শুরু হয়েছে। বাড়ির সবাই কেমন সাহায্য করে তোমাকে বা কেমন প্রশংসা করে যে তুমি এত সুন্দর মূর্তি তৈরি করো? ভালোই, মানে কেউকে আমি ধরতে দেই না। কাউকে ধরতে দাও না? সবটা তুমি তৈরি করো? রাত জেগে নিশ্চয়ই করো? না, পড়া মাঝে মাঝে মানে সকাল থেকে শুরু করি, মানে বিকাল দিকে শেষ করে ফেলি। কতদিন লেগেছে তোমার মূর্তি তৈরি করতে? 20-25, মানে পড়া এত কম সময়? মানে পরীক্ষার মাঝে মাঝে করেছো। এবার পুজোর সম্বন্ধে তোমার থেকে একটু জানবো। পুজো এসেছে, আজকে ষষ্ঠী পুজো, তুমি পুজোতে ঘোরাঘুরি করো? হ্যাঁ। নাকি বাড়িতেই নিজের মূর্তির দিকে তাকিয়ে থাকো? না, মানে নবমীর দিন রাত্রেবেলা বেরোই। বেরো না? আর এমনিতে ষষ্ঠী সপ্তমী ঘোরা হয় না? সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর এমনি করে সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর এমনি করে সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর এমনি করে সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর এমনি করে সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার, বছর বছর এমনি করে সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার,
জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর এমনি করে আমরা সবাই তিতলি দ্য রে অফ হোপ সামাজিক সংস্থা সম্মিলিত হয়েছি তিতলির 3rd বার্থডে উদযাপন করার জন্য হরিশনগর চা বাগানে। এই চা দিনে কি আর দেব তোমায় উপহার বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব